So let's get started. আমরা স্টার্ট করছি। So we have waited for 5 minutes. অনেকেই জয়েন করেন নাই। হোপফুলি পরবর্তীতে যারা জয়েন করবেন ঠিক এখান থেকে আমাদের সেশনটা স্টার্ট হচ্ছে, so that you guys can wrap it from the recording part. So সেই রিক্যাপটা আপনারা করে নিতে পারবেন। So if you can remember, Rocky, anything wrong? Huh? Okay. So if you can remember, আমরা লাস্ট ক্লাসে IS 16টার একটা মেজর পোর্শন আমি যদি একটু রিকল করার ট্রাই করি, টিল ওভারহলিং কস্ট, মেজর ইন্সপেকশন কস্ট, এই পার্টটুকু পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। অ্যান্ড আমরা এরপরে বলেছিলাম যে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট থেকে আমরা আসলে আসবো। সো ঠিক এই জায়গাটাতেই আমরা স্টার্ট করতে চাই, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। এবং সাবসিকুয়েন্ট মেজারমেন্ট থেকে যদি আমরা যাই, স্টাডি হাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন there are two subsequent measurement tool, there are two subsequent measurement method. একটা হচ্ছে আমার কস্ট মডেল, আর একটা হচ্ছে আমার রিভ্যালুয়েশন মডেল। সো আমরা সবাই এর আগের ক্লাসে যেভাবে আমরা কস্ট মডেলটা নিয়ে কথা বলেছি সেটা অলরেডি আমাদের ডান। এবং কস্ট মডেলের যে আন্ডারস্ট্যান্ডিং, সেখানে হচ্ছে আমরা ইনিশিয়াল এটা কস্ট ভ্যালুতে মেজার করব, হিস্টোরিক্যাল কস্টে। পরবর্তীতে আমার এটার ভ্যালুটাকে বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের সাবসিকুয়েন্ট মেজারমেন্ট বেসিসে এটাকে কস্ট অথবা রিভ্যালুয়েশন মডেল যেভাবেই আমরা মেজার করতে চাই না কেন, IS 16 দুইটি আমাকে পারমিট করে। সো ঠিক এই কথাটাই আমরা এখন বলবো যে সাবসিকুয়েন্টলি আমরা আমাদের এটাকে কিভাবে মেজার করব। হ্যাঁ, সো সাবসিকুয়েন্টলি আমরা যেভাবে মেজার করব সেটার একটা সিম্পল মেথড আমরা একটু দেখে নেই। যে আমরা দুইটা কনসেপ্ট জানলাম, একটা হচ্ছে আমার কস্ট মডেল, আর একটা হচ্ছে আমার রিভ্যালুয়েশন মডেল। সাবসিকুয়েন্টলি আমরা এটাকে কস্ট মডেলেও রাখতে পারবো চাইলে, অথবা রিভ্যালুয়েশন মডেলেও রাখতে পারবো। এখন এটার আসলে কোনো পার্টিকুলার কন্ডিশন আছে কিনা টু কিপ ইট আন্ডার কস্ট মডেল অর টু মুভ টু দা রিভ্যালুয়েশন মডেল। সো এখানে কস্ট মডেলে রাখার জন্য আসলে কোনো সেপারেট আমার রিকোয়ারমেন্ট অথবা কোনো সেপারেট গাইডলাইন নেই। সো কস্ট মডেলে আমি ঠিক আগে আমার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টটাকে ঠিক যে মেথডে রাখতাম, এখানেও ঠিক একই মেথডে আমরা রাখবো, কস্ট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লেস এনি ইম্পেয়ারমেন্ট লস, যেটা আমরা IS 36 এ গিয়ে শিখবো। এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের কথাটা যখন আমরা বলেছিলাম, সেখানে দুইটা ডেপ্রিসিয়েশনের মেথড নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি, একটা স্ট্রেট লাইন মেথড আর একটা হচ্ছে রিডিউসিং ব্যালেন্স মেথড। সো দ্যাট উই হ্যাভ অলরেডি ডান। এখানে আসলে নতুন করে আর ওইরকম কোনো কিছু ছিল না, বাট একটা পয়েন্ট একটু আমরা এখানে ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে আমাদের এই ডিসক্রিপশনটা অথবা এই এক্সপ্লেনেশনটা মেবি এক্সামিনারকে হয়তো বা এক্সপ্লেন করতে হতে পারে সামটাইম। সেটা হচ্ছে আমি যখন ডেপ্রিসিয়েশন চার্জ করব, এটার দুইটা পলিসি আছে। একটা হচ্ছে আমার ফুল ইয়ার অফ ডেপ্রিসিয়েশন, মানে আমি কি ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন চার্জ করব, অ্যান্ড অর মানে আমি প্রপোর্শনেট মেথড ফলো করব। সো এখানে আমরা একটা ছোট্ট জিনিস প্রিভিয়াসলি যেটা করতাম, সেটা হচ্ছে আমরা ফুল ইয়ার অথবা প্রোরাটা অথবা প্রপোর্শনেট মেথড, দুইটার যে কোনো একটা আমরা ফলো করতাম। এখন ডিফারেন্স দুইটা কি? ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন ছিল হচ্ছে আমি অ্যাসেটটা যখনই অ্যাকোয়ার করি না কেন, আমি বছরের যে কোনো সময় আমি অ্যাসেটটা অ্যাকোয়ার করি না কেন, ইরেসপেক্টিভ অফ অ্যাকুইজিশন ডেট, আই হ্যাভ টু চার্জ দ্য ডেপ্রিসিয়েশন ফর হোল ইয়ার অফ দ্য অ্যাসেট অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন। মানে আমি যখন অ্যাসেটটা অ্যাকোয়ার করলাম সেই বছরে ওই ইয়ারের আমার ফুল ইয়ারের ডেপ্রিসিয়েশনটা চার্জ করতে হবে, অ্যান্ড আমি যখন ডিসপোজাল করব ওই ইয়ারে কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে না। দ্যাট ইজ কল ফুল ইয়ার অফ ডেপ্রিসিয়েশন, বাট দ্যাট ইজ অবসোলেট। এখন আর আমার এই মেথডটা নেই যে আমি ফুল ইয়ার অফ ডেপ্রিসিয়েশন মেথডটা অ্যালাউ করব অথবা অ্যাপ্লাই করব। নাও হোয়াট আই হ্যাভ টু ফলো, I have to follow pro rata basis or proportionate rate method. That means আমি আমার অ্যাসেটটাকে ঠিক যতটুকু ইউজ করেছি সেইটুকু প্রপোর্শনেট রেট অনুযায়ী আমাকে মান্থলি প্রো রাটা করতে হবে, অ্যাসেটটাকে সেই অনুযায়ী আমাকে ডেপ্রিসিয়েশন করতে হবে। আই ক্যান নট চার্জ ডেপ্রিসিয়েশন বেসড অন দ্য ফুল ইয়ার মেথড পলিসি, যেটা আমরা প্রিভিয়াসলি করতে পারতাম। এখন এক্সামিনার আপনাকে বলুক না বলুক, you have to follow the স্যার একটা কোয়েশ্চেন proportionate ছিল rate একটা method. Yeah, please. কোয়েশ্চেনটা হচ্ছে যে আমি ও লেভেলসে ছিলাম আর কি, তখন যখন আমাদেরকে ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলতো,
তো সেখানে ডেপ্রিসিয়েশন চার্জ করার জন্য মোটামুটি এরকমই কন্ডিশন থাকতো যে কোনো কোনো কেসে বলতো যে চার্জ ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট অথবা চার্জ মান্থলি, মানে সরি, যদি স্পেসিফিকলি বলা থাকতো যে চার্জ ফুল ইয়ার্স তাহলে তো ফুল ইয়ার্স চার্জ করলাম, আর কিছু না বলা থাকলে তখন সেটা আমরা মান্থলি করতাম আর কি। তো আমার কোয়েশ্চেন হচ্ছে যে এই ফুল ইয়ার্স ডেপ্রিসিয়েশন এন্ড প্রোরেটা এটা কি কোনো থিওরি বা কোনো আইএফআরএস এর আন্ডারে পড়ছে? এটা আইএস 16 এর আন্ডারেই পড়তো, এবং আইএস 16 এর আন্ডারে অ্যাবসলিউটলি ইউ আর রাইট। প্রিভিয়াসলি দুইটা অপশনই ছিল, এবং আপনাকে এক্সামিনার বলে দিত যে আপনি কোন মেথডে করবেন। যদি এক্সামিনার বলে না দিত তাহলে আপনি প্রপোর্শনাল মেথড মানে মান্থলি, হ্যাঁ, ওই মেথডে করতেন। সো ওইটা বেসিক্যালি আইএস 16 এর আন্ডারেই ছিল। ক্লিয়ার? বাট এটা চেঞ্জ হয়ে গেছে, এখন আর এটা আমার ফুল ইয়ার অফ ডেপ্রিসিয়েশন মেথডটা নাই আইএস 16 এ, এটা অলরেডি অবসোলেট হয়ে গিয়েছে, মানে হচ্ছে এটা অলরেডি রিমুভ করা হয়েছে আইএস 16 থেকে। নাও ইউ হ্যাভ টু ফলো প্রো ডাটা মেথড, মান্থলি প্রপোর্শনেট করতে হবে আপনাকে। কি বুঝতে পারলাম কথাটা? জি। ওকে, সো তানজিম ইজ ব্যাক। আমরা শুরু করিনি ভাইয়া, আমরা জাস্ট ডিসকাশন করছিলাম মাত্রই, 2 মিনিটস আগে আমরা ডিসকাশনটা স্টার্ট করলাম। আমরা ঠিক সাবসিকুয়েন্ট মডেলটা থেকেই আসছি। সাবসিকুয়েন্ট মডেলে আমরা বলছিলাম সাবসিকুয়েন্ট মেজারমেন্টে আমরা দুইটা মডেল ফলো করতে পারি। ইউসি আমাদের স্টাডি হাবে ঠিক এভাবেই বলা আছে। সো আমি এটাকে একটু জাস্ট সামারি করে রেখেছি ওয়ার্ড ডকুমেন্টে, সো দ্যাট ইউ গ্যাস ক্যান রিকানেক্ট, এবং এইটার রেসপেক্টিভ একটা দুটা কোয়েশ্চেন যদি আমরা একটু করতে পারি। ক্যালকুলেশন খুব একটা ইম্পর্টেন্ট না, বাট স্টিল আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা খুব হেল্প করে। সো বিশেষ করে আইএস 16 এ কিছু ক্যালকুলেশন আমরা একটু শিখে নিব, সো দ্যাট উই ক্যান এক্সপ্লেইন, হ্যাঁ, ডাবল এন্ট্রি গুলো আমরা একটু শিখে নিব প্রপারলি। সো সাবসিকুয়েন্টলি আমরা বলছিলাম, রকি ওয়াজ aware of it, যে আমাদের দুইটা মেথড অ্যাপ্লিকেবল আছে, অথবা দুইটা মডেল আমরা অ্যাজ পার আইএস 16 ইউজ করতে পারি। একটা হচ্ছে কস্ট মডেল, যেটা অলরেডি আমরা কভার করেছি ইনিশিয়াল মেজারমেন্টে, হ্যাঁ। সো ইনিশিয়ালি আমরা আমাদের অ্যাসেটটাকে কস্ট ভ্যালুতে মেজার করতাম, সেখান থেকে কোন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অথবা ইম্পেয়ারমেন্ট লস যদি আমরা পেতাম অ্যাজ পার আইএস 36, সেটা আমরা ডিডাক্ট করতাম, দ্যাট উই হ্যাভ অলরেডি কাভার্ড। এখন কস্ট মডেল আমরা চাইলে ইউজ করতেই পারবো, কোনো প্রবলেম নাই, এখানে কোনো কন্ডিশন নাই। বাট সাবসিকুয়েন্টলি আপনি একটু মনে করে দেখেন, আমরা আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে ব্যাক করি, আমাদের মেজারমেন্টের জন্য দুইটা ভ্যালু ছিল, একটা ছিল হচ্ছে আমার হিস্টোরিক্যাল কস্ট মানে কস্ট কনসেপ্ট, আর একটা হচ্ছে কারেন্ট ভ্যালু। সো এখানে আমি যদি আমার মেজারমেন্টটা চেঞ্জ করি তাহলে আমাকে আলটিমেটলি পরবর্তীতে রিভ্যালুয়েশন মডেল, দ্যাট মিনস আমাকে আমার মেজারমেন্ট বেসিসটাই চেঞ্জ করতে হবে, এবং এটার জন্য আমার কিছু কন্ডিশন আছে। আমি চাইলেই আমার রিভ্যালুয়েশন মডেল ইউজ করতে পারবো, ব্যাপারটা আসলে তা না, হ্যাঁ। সো আমার রিভ্যালুয়েশন মডেল ইউজ করার জন্য আপনারা যদি একটু কুইক রিভিশনে যান, কি কি কন্ডিশন থাকা উচিত টু ইউজ রিভ্যালুয়েশন মডেল, আমি একটু আপনাদের থেকে শুনে আসি। আপনাদের কোন আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে আমাকে একটু বলেন, যে আপনারা একটু জাস্ট বেসিক ভাবে বলেন যে রিভ্যালুয়েশন মডেল যদি আপনি ইউজ করতে চান তাহলে কি কি বেসিক কন্ডিশনস আপনাদের ফলো করতে হবে বলে মনে করছেন। একটু দুই একটা আপনারা বলেন, বাকিটা আমি আপনাদেরকে কুইক রিভিশন থেকে এটা কানেক্ট করাই দেওয়ার ট্রাই করছি। সো একটু বলেন তানজিম অথবা রকি, যে কোনো একজন, যে আপনি রিভ্যালুয়েশন মডেল ইউজ করতে পারবেন যদি এই কন্ডিশন গুলা মিট করে। সেই কন্ডিশন গুলা কি কি ছিল আপনার প্রিভিয়াসলি যারা এফআর করে আসছেন, অথবা এফআর এর ব্যাপারটা নিয়ে একটু আইডিয়া ছিল, প্লিজ তানজিম। একে তো হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ বলেন। আমি যদি রিভ্যালুয়েশনটা ইউজ করতে চাই, ইন দ্যাট কেস আমার যে অ্যাসেট বা জিনিসটা হবে সেটার যে ইউজফুল লাইফটা মোটামুটি আনডিফাইন্ড থাকবে আর কি। মানে আনডিফাইন্ড বলতে সেটা হচ্ছে আমি রিলায়েবলি মেজার করতে পারবো না, কারণ আমি যদি স্ট্রেট লাইন মেথড ইউজ করতে নো নো চাই নো নো অথবা নো, রিডিউসিং আমি করতে আমি চাই। আমি 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 স্ট্রেট লাইন রিডিউসিং এর ডেপ্রিসিয়েশনের কথা বলছি না, কিন্তু আমি বলছি হচ্ছে রিভ্যালুয়েশন মডেল, আচ্ছা আচ্ছা, সরি সরি। নট রিডিউসিং ব্যালেন্স মেথডের কথা বলছি। হ্যালো স্যার, আমার কথা হ্যাঁ, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, বলেন। করতে পারবো স্যার। ধরেন যদি মার্কেট ভ্যালু বা স্যার ইকোনমিক ইয়া। অ্যাসেটের ভ্যালুটা যদি বেড়ে যায় আর ওইটা যদি অ্যাকুরেট হয়, তাহলে ওই আমার রিভ্যালুয়েশন করা উচিত অ্যাসেটের।
ওকে, তার মানে ফার্স্ট কন্ডিশনস যেটা আপনি বলছেন যে আমার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের যে কস্ট, ওইটার যে ক্যারিং ভ্যালু অথবা কস্ট, এইটা থেকে যদি ওই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের মার্কেট ভ্যালু মানে ফেয়ার ভ্যালু, এটা যদি সিগনিফিকেন্টলি ডিফার করে, তখন আমার রিভ্যালুয়েশন মডেল করতে হবে বলে আমরা কনসিডার করি। ইজন্ট ইট? জি স্যার, এটাই। ওকে, তাহলে নাম্বার ওয়ান, এটা হচ্ছে মেইন পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট, এন্ড দ্যাট ইজ দ্য মেইন কন্ডিশন। হ্যাঁ, এরপরের কন্ডিশনস গুলো আমি একটু অ্যাড করি আপনার সাথে। সেক্ষেত্রে আমি যেহেতু বলছি যে মার্কেট ভ্যালু থাকতে হবে, সো দ্যাট ইজ আ মেইন কন্ডিশন, যে আমি কোন একটা অ্যাসেটের রিভ্যালুয়েশন মডেল ইউজ করতে হলে সেই অ্যাসেটটার অবশ্যই মার্কেট ভ্যালু অর ফেয়ার ভ্যালু থাকতে হবে। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার এই মার্কেট ভ্যালুটা অফকোর্স প্রতি বছর এভরি ইয়ার সেম থাকবে না, এটা আমাকে এভরি ইয়ার রিভিউ করতে হবে, এবং আমি যখন রিভিউ করব তখন এটার কারণে আমার রিভ্যালুয়েশন আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড হতে পারে, মানে আমার রিভ্যালুয়েশন বেড়েও যেতে পারে ভ্যালুটা, অথবা কমতেও পারে, ডিক্লাইনও করতে পারে। তো রিভ্যালুয়েশন যদি আপওয়ার্ড হয়, এটাকে আমরা বলি রিভ্যালুয়েশন গেইন অর রিভ্যালুয়েশন সারপ্লাস, যেটাকে আমরা আনরিয়েলাইজড গেইন হিসাবে এর আগে পড়ে আসছি, এবং এই গেইনটাকে আমরা আদার কম্প্রিহেন্সিভ ইনকামে রেকর্ড করি ইন দ্য স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। আর যদি রিভ্যালুয়েশন ডেফিসিট হয়, মানে রিভ্যালুয়েশন লস যেটাকে আমরা বলি, সেক্ষেত্রেও আমরা আমাদের এই রিভ্যালুয়েশন ডেফিসিটটাকে আমার আদার কম্প্রিহেন্সিভ ইনকামের থ্রুতে প্রফিট অ্যান্ড লসে রেকর্ড করি। সো দ্যাট ইজ দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট। থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আমি যখন রিভ্যালুয়েশন মডেলে গেলাম, আমার অ্যাসেটটা কিন্তু কমপ্লিটলি মেজারমেন্ট বেসিসটাই চেঞ্জ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমার সাবসিকুয়েন্টলি এই অ্যাসেটের ডেপ্রিসিয়েশন আমাকে চার্জ করতে হবে বেসড অন দ্য রিভ্যালুড অ্যামাউন্ট অ্যান্ড রিমেইনিং ইউজফুল লাইফ। দ্যাট ইজ নাম্বার থ্রি। নাম্বার ওয়ান, মার্কেট ভ্যালু থাকতে হবে এবং এটা রেগুলারলি রিভিউ করতে হবে। নাম্বার টু, আমি রিভিউ করার পর যখন এখান থেকে কোনো গেইন অথবা লস পাবো, রিভ্যালুয়েশন সারপ্লাস অথবা রিভ্যালুয়েশন ডেফিসিট, সেটা আমাকে প্রপারলি অ্যাকাউন্টিং এন্ট্রি দিতে হবে, রেকর্ড করতে হবে। নাম্বার থ্রি, আমি আমার এই অ্যাসেটটার প্রসপেক্টিভ ওয়েতে স্যার ডেপ্রিসিয়েশন আপনার চার্জ করব। স্ক্রিনটা শো হচ্ছে না। একটা সেকেন্ড, তাহলে আমি একটু স্টপ করে নিই। আমি আসলে স্ক্রিনে দেখাচ্ছিলাম না, আমি আপনাদের ইয়েতেই ছিলাম। আই থিঙ্ক এখন দেখতে পাচ্ছেন। কোনো প্রবলেম হচ্ছে কি? এখন ঠিক আছে। ওকে, অ্যান্ড দ্য ফোর্থ পয়েন্ট ওয়াজ, যে থার্ড পয়েন্ট যেটা বলছিলাম, যে আমার ওই অ্যাসেটটার ডেপ্রিসিয়েশন সাবসিকুয়েন্টলি আমি চার্জ করবো রিভ্যালুড অ্যামাউন্ট এবং রিমেইনিং ইউজফুল লাইফের উপর। এটার পরেও একটা মেজর ইম্পর্টেন্ট পয়েন্ট বাকি থাকে, দুইটা মেজর ইম্পর্টেন্ট পয়েন্ট বাকি থাকে। একটা হচ্ছে, আমি আমার অ্যাসেটের রিভ্যালুয়েশন যদি করি, সেই ক্ষেত্রে ওই সেম ক্যাটাগরির অফ অ্যাসেট গুলো, সেম নেচারের অ্যাসেট গুলো আমার সবগুলো রিভ্যালুয়েশন করতে হবে। সো দ্যাট ইজ ওয়ান ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, আমার এই যে রিভ্যালুয়েশন সারপ্লাস, যে রিভ্যালুয়েশন সারপ্লাসটাকে আমরা আনরিয়েলাইজড গেইন বললাম, সেই আনরিয়েলাইজড গেইনটা আমরা দুইটা ওয়েতে এটাকে রিয়েলাইজ করতে পারি। একটা হচ্ছে, আমি ইউজফুল লাইফ শেষে আমি যখন অ্যাসেটটা ডিসপোজ করব, মানে সেল করব, সেখান থেকে যে গেইনটা হবে এবং এটার যে কিউমুলেটিভ রিজার্ভটা, এটা আমি রিটেন আর্নিংসে ট্রান্সফার করতে পারবো। দ্যাট ইজ ওয়ান। অ্যানাদার অপশন ইজ, আমি আমার এই অ্যাসেটটা থেকে আমার প্রতি বছর যতটুকু গেইন আমার রিভ্যালুয়েশন রিজার্ভে যাবে আদার কম্প্রিহেন্সিভ ইনকাম থেকে, সেইটার গেইনটাকে আমরা রিটেন আর্নিংসে, মানে আনরিয়েলাইজড রিজার্ভ থেকে আমার রিটেন আর্নিংসে আমি রিজার্ভটা ট্রান্সফার করতে পারবো। বাট এখানে একটা একটা ক্যাপ দেওয়া আছে, মানে এখানে একটা ক্যাপ অ্যামাউন্ট দেওয়া আছে। ম্যাক্সিমাম আমি কতটুকু পারবো? ম্যাক্সিমাম আমি ততটুকু অ্যামাউন্টই পারবো যতটুকু অ্যামাউন্ট আমার ডেপ্রিসিয়েশন এক্সেস হিট করে আমার রিটেন আর্নিংসে, যেটাকে আমরা বলি এক্সেস ডেপ্রিসিয়েশন। আই বিলিভ আপনারা এফআরএ এই পয়েন্টগুলো দেখে আসছেন, ইউ গাইস ক্যান রিলেট ইট। সো এই কারণে আমি যে কথাটা বলছিলাম, রিভ্যালুয়েশন মডেল ইউজ করতে গেলে আপনাকে এই কন্ডিশনগুলা মিট করতেই হবে। নাম্বার ওয়ান,
আপনাকে রিভ্যালুয়েশন মডেল করার জন্য রিভ্যালুয়েশনটা প্রতি বছর রেগুলার করতে হবে। যদি এখানে কোনো প্রবলেম সিগনিফিকেন্টলি চেঞ্জ না হয় তাহলে হয়তো বা দরকার নাই, যেটা বলছে ফর ভলাটাইল আইটেমস লাইক সরি ফর ভলাটাইল আইটেমস দিস উইল বি অ্যানুয়ালি, মানে যেগুলা প্রতি বছরই ফ্লাকচুয়েট করে। আর অন্য যেগুলা সেগুলোর ক্ষেত্রে 3 বছর অথবা 5 বছর পর পর করলেও দরকার না পড়লে করতে পারে, প্রবলেম নাই এই জায়গাটা। এই জায়গাটা হচ্ছে জাজমেন্টাল ব্যাপার, হয়তো বা আপনার স্যার জন্য এখানে অ্যাপ্লিকেবল একটু আছে। ইন্টারাপ্ট করতে চাইছি। Please. এখানে যে বললেন যে এক্সেস ডেপ্রিসিয়েশন ডিউ টু রিভ্যালুয়েশন, হুম, তো একটা অ্যাসেট যদি একটা বছরে তার ভ্যালু থাকে 10,000 হুম, এবং তার উপর আমি 10% আমি ডেপ্রিসিয়েশন চার্জ করলাম, বাট হুম, সেকেন্ড ইয়ারে সেটা রিভ্যালুয়েট হয়ে অ্যাসেটের দাম বেড়ে গেল 15,000। হুম। ইন দ্যাট কেস এই বছর তো ডেপ্রিসিয়েশন আরো বেশি হবে, সো এই এক্সেস অ্যামাউন্টটার জার্নাল এন্ট্রিটা কি হবে? আপনি যখন ট্রান্সফার করবেন, মানে ইউ ওয়ান্ট টু নো দ্য ট্রান্সফার এন্ট্রি, মানে ট্রান্সফার করার সময় জানালেন কি হবে সেটা? জি জি, কারণ এখন তো ভ্যালু 15,000, তো এখন আমি এই হ্যাঁ, যে এক্সেস ডেপ্রিসিয়েশনটা এটা প্রেজেন্ট করবো কিভাবে? না, এক্সেস ডেপ্রিসিয়েশনের নরমাল এন্ট্রি নরমাল ভাবেই হবে, ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। বাট এক্সেস ডেপ্রিসিয়েশনটা যখন আপনি ট্রান্সফার করবেন, আমি ডাবল এন্ট্রিটা দেখাবো সামনে, সেটা ডাবল এন্ট্রি যেটা ট্রান্সফারের এন্ট্রি যেটা হবে, সেখানে রিভ্যালুয়েশন রিজার্ভ কমে যাবে ওই এক্সেস অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন টুকু, আর রিটেন আর্নিংস টুকু বেড়ে যাবে। সো দুইটাই যেহেতু ইকুইটির পার্ট, আমরা জানি ইকুইটি বাড়লে ক্রেডিট কমলে ডেবিট, সেক্ষেত্রে রিভ্যালুয়েশন রিজার্ভ যেহেতু কমে যাবে, যতটুকু এক্সেস ডেপ্রিসিয়েশনের কারণে কমে যাবে ততটুকু আমার রিভ্যালুয়েশন রিজার্ভ ডেবিট হবে। আর রেসপেক্টিভ অ্যামাউন্ট, করেসপন্ডিং অ্যামাউন্ট রিভ্যালুয়েশন রিজার্ভে যতটুকু আমি ডেবিট করলাম ট্রান্সফার করার কারণে, রিটেন আর্নিংস এ যতটুকু বাড়বে রিটেন আর্নিংস উইল বি ক্রেডিটেড। সো দ্যাট ইজ দ্য ডাবল এন্ট্রি, রিভ্যালুয়েশন রিজার্ভ ডেবিট, রিটেন আর্নিংস ক্রেডিট। আমি কি বুঝতে পারলাম কথাটা? জি স্যার। ওকে, বাট স্টিল এটার একটা প্রপার ক্যালকুলেশন আমরা হয়তো বা সামনে দেখার ট্রাই করব। ওকে, নাও আমরা 1 নম্বর পয়েন্টটা বললাম। 2 নম্বর যেটা যেটা আমরা বলছিলাম যে আমরা রিভ্যালুয়েট করব, বাট সবগুলো অ্যাসেটের সিমিলার ক্লাসের অফ অ্যাসেটের, যেমন আপনি একটা বিল্ডিং রিভ্যালুয়েশন করলেন, ওই নেচারের যতগুলো বিল্ডিং আছে সবগুলো বিল্ডিং কি আপনাকে রিভ্যালুয়েশন মডেলে নিয়ে যেতে হবে। ইউ ক্যান নট পিক অ্যান্ড চুজ যে আপনি একটা করলেন বাকি 3টা করলেন না, ইউ ক্যান নট ডু দ্যাট, IAS 16 এটা আপনাকে অ্যালাউ করে না। নাম্বার 3, অ্যাড টু হোয়াট ভ্যালু, মানে আপনি আসলে কতটুকু ভ্যালুতে এটাকে মানে কনসিডার করবেন, দ্যাট ইজ কল মার্কেট ভ্যালু অ্যাজ পার IFRS 13, মানে যেটাকে আমরা আমাদের এক্সিট প্রাইস বলি, মার্কেট ভ্যালু বলি। নাম্বার 4, the revaluation model is used property plant and equipment still must be depreciated, সেটার ডেপ্রিসিয়েশনটা কিভাবে আপনাকে করতে হবে, রিমেইনিং ইউজফুল লাইফ অ্যান্ড রিভ্যালুড অ্যামাউন্ট। তার মানে আপনি যখন ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট হবে সেটা হবে রিভ্যালুড অ্যামাউন্ট, আর যখন ইউজফুল লাইফ হবে রিমেইনিং ইউজফুল লাইফ। মানে আপনি যদি একটা অ্যাসেটের ইউজফুল লাইফ থাকে টোটাল 20 বছর, আপনি যদি 5 বছর পর রিভ্যালুয়েশন করেন এবং ইউজফুল লাইফ যদি আনইউজ থাকে তাহলে 15 বছরের ডেপ্রিসিয়েশন করবেন অন রিভ্যালুড অ্যামাউন্ট, দ্যাট ইজ কল নাম্বার 4। নাম্বার 5, ঠিক যে কথাটা রকির কোয়েশ্চেনটা আনসার করছিলাম আমি, সেটা হচ্ছে ফর আ রিভ্যালুড অ্যাসেট IAS 16 অ্যালাউ, তার মানে এটা আমাকে অ্যালাউ করে এবং এনকারেজ করে যদি কোম্পানির ম্যানেজমেন্ট এটা ডিসাইড করে টু ট্রান্সফার ফ্রম রিভ্যালুয়েশন রিজার্ভ টু রিটেন আর্নিংস, তাহলে তারা এটা ট্রান্সফার করতে পারবে, বাট অনলি দ্য এক্সেস অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন, দ্যাটস ইট। এক্সেস অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশন এর বেশি সে করতে পারবে না। রিজন ইজ এক্সেস অ্যামাউন্ট অফ ডেপ্রিসিয়েশনটাই হচ্ছে তাকে তার প্রফিটে হিটটা করে, রিটেন আর্নিংসে হিটটা করে। সো দ্যাট ইজ কল রিভ্যালুয়েশন মডেল। এখন এখানে আপনাদের আসলে অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্ট গুলো কি কি লাগে অ্যাকচুয়ালি, আপনাদের এখানে অনেক সময় রিভ্যালুয়েশন গেইন অথবা লস ক্যালকুলেট করতে বলে। এখানে অনেক সময় আপনাকে রিভ্যালুড অ্যামাউন্টের উপর ডেপ্রিসিয়েশন কিভাবে চার্জ করবেন সেটা আপনাকে হয়তো বা সিনারিও অনুযায়ী বলতে হতে পারে। এখানে আপনাকে এক্সেস ডেপ্রিসিয়েশন কতটুকু ট্রান্সফার করতে পারবেন সেটার ব্যাপারে হয়তো বা কথা বলতে পারে। এখানে আপনি আপনার রিভ্যালুয়েশন সারপ্লাস হলো অথবা রিভ্যালুয়েশন ডেফিসিট হলো, সেইটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কিভাবে করবেন, অ্যাডজাস্টমেন্টটা কিভাবে দিবেন, সেই ব্যাপারটা নিয়ে আপনাদেরকে হয়তো বা এক্সামিনার আস্ক করতে পারে। ঠিক এইটাকেই আমরা একটা, বিশেষ করে অ্যাসেট রিভ্যালুয়েশন হলে আমার এখানে যে আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড হয় এবং এটার কারণে যতটুকু আমার অ্যাডজাস্টমেন্ট আমি আমার প্রফিট অ্যান্ড লসে অর আদার কম্প্রিহেন্সিভ ইনকামে করে থাকি, এটার একটা সুন্দর ডিসিশন ট্রি একটা টেবিল এখানে আছে। প্লিজ
কুইকলি গো থ্রু করেন, আই উইল ডিসকাস ইট, এবং আপনাদের এই পার্টিকুলার পয়েন্টটা হয়তো বা মনে থাকার কথা, এটা এফআরএও ছিল। এবং এটার সাথে আমি একটু আবার অ্যাড করে দেই, এটার সাথে আমরা ইম্পেয়ারমেন্ট লসের একটা কানেকশন করব। সো দ্যাট মিনস আমি যখন IS-36 নিয়ে কথা বলবো, তখন এই পার্টিকুলার পার্টটুকু আমাকে আবার রিলেট করতে হবে টু ডিসকাস অ্যাবাউট ইম্পেয়ারমেন্ট লস। এবং আপনারা যেটাকে রিভ্যালুয়েশন লস বলে থাকেন, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি রিভ্যালুয়েশন লস। তো রিভ্যালুয়েশন কোনো লস বলতে কথা নাই। এটাকে আসলে যখন একটা অ্যামাউন্ট অফ এক্সিস্ট করে, মানে রিকভারেবল অ্যামাউন্ট থেকে যদি কমে যায়, যেটা আমরা জানি সবকিছু সব ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রে, দ্যাট উই কল ইম্পেয়ারমেন্ট লস। সো এখানে যেটাকে আমরা ডাউনওয়ার্ড বলছি, যতটুকু আমরা ইম্পেয়ারমেন্ট লস প্রফিট অ্যান্ড লসে দেখাই, সেটাকে আমরা রিভ্যালুয়েশন লস বলি না, রাদার এটাকে আমরা এটাকে ইম্পেয়ারমেন্ট লস বলি। সো সেটারও একটা কানেকশন আমরা IS-36 আপনাদেরকে রিলেট করানোর ট্রাই করব। বাট আপাতত আপনারা এই টেবিলটা একটু দেখার ট্রাই করেন, এই টেবিলটা থেকে কতটুকু আপনারা বুঝতেই পারেন একটু আমাকে বলেন, এবং আমি আপনাদেরকে হয়তো বা ডিসকাশনে হেল্প করবো আসলে কতটুকু কি হয়। কারণ ভাই আমি জানি এটা আপনাকে বলা খুবই খুবই আনফেয়ার, বাট রাজীবের নাকি ইন্দোনেশিয়াতে ওয়ার্ক পারমিট ক্যান্সেলেশন না দিয়ে ওয়ার্ক পারমিট হচ্ছে না, বুঝছেন? তো এখন এটা এটা যে ট্যাক্স, মানে ট্যাক্সের কাগজ না আসলে তো আমরা, আমার পক্ষে বা আপনাদের পক্ষে ওয়ার্ক পারমিট ক্যান্সেলেশন করা ফিজিবল না। কারণ কি কালকে করার সঙ্গে সঙ্গে আমি সব ডকুমেন্ট আজকে দিয়ে দিচ্ছি, আপনারা অ্যাপ্লাই করে দেবেন কালকে, কারণ রাজীবের কাছ থেকে পাসপোর্টে সিল আসতে হচ্ছে না, কারণ আজকে অ্যাপ্লাই করতাম, আমার তো সব রেডি ছিল। তো এখন মারুফ ভাই সাথে ভাই যদি অনেক ছাড়তেছে, সাথে ভাই বলে এক্সিডেন্ট লোকজন নাকি মানে আপনাদের লোক ট্যাক্সের মানে 1.5 মাস লাগাচ্ছে এই ফাইল ক্লোজ করতে, ইভেন মানে অনেক ঝামেলা হয়েছে এই সেই, আমি জানি না কোথায় কি লাগছে, আমি তো অলরেডি দেখি নাই। তো কালকে অ্যাপ্লাই করার পরে যদি একদম সকাল সকাল বলে যদি কোনো দিকে না হয়, তাহলে একটু যদি সরকারের রিকোয়েস্ট। সো একটু আপনারা সাউন্ড দিয়েন, মানে হয়ে যাওয়ার পর যদি কোনো কারণে কোনো কনফিউশন অথবা ডিসকাশনের পয়েন্ট থাকে আমাকে একটু জানাবেন কাইন্ডলি, প্লিজ। স্যার লেফট সাইডের যে সব থেকে নিচের যে বক্সটা আছে, এই বক্সে যে বলছে যে রেকগনাইজ দ্য ইনক্রিজ ইন প্রফিট অর লস আপ টু দ্য ভ্যালু অফ দ্য ডাউনওয়ার্ড ভ্যালুয়েশন। হুম। দ্যাট মিনস কি এই অ্যাসেটটা আগে আপনার রিভ্যালুয়েশনে সেটার ভ্যালু কমে গিয়েছিল, ইয়া বাট এখন আবার বেড়ে গেছে। ইয়া তো আমি বাড়ানোর পর আগে যতটুকু ভ্যালু ছিল সেই ভ্যালু পর্যন্ত আগে নিয়ে যাব, এর Yeah. পরেও যদি কোনো এক্সেস থাকে সেটা চার্জ করব ওসিআই তে। ইয়েস, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আচ্ছা সো আচ্ছা। আমি একটু আপনাদের ভেরি গুড পয়েন্ট, আপনি খুব দারুণ করে স্ট্রাকচার করে বললেন আমাকে। সো আমি আপনাকে এটাকে ইজিয়ার ভাবে চিন্তা করার জন্য আমি একটু থিঙ্কিং প্রসেসটা আপনাদেরকে এভাবে হেল্প করতে চাই। আপনি ফার্স্টে এটাকে আইডেন্টিফাই করেন যে আপনি যে অ্যাসেটটার রিভ্যালুয়েশন সারপ্লাস অথবা ডেফিসিট নিয়ে চিন্তা করতেছেন, এই অ্যাসেটটা কি এর আগে রিভ্যালুয়েশন হয়েছে কিনা, নাকি এটাই ফার্স্ট ইয়ার অফ রিভ্যালুয়েশন। আগে আপনি এই জিনিসটাকে আসলে ডিফার্ট মানে করে ফেলেন, মানে ডিফাইন করে ফেলেন। এটা আপনি যদি করে ফেলতে পারেন তাহলে আপনার জন্য লাইফটা অনেক ইজিয়ার হয়। যদি এটা এরকম হয় যে এই অ্যাসেটটা এর আগেও রিভ্যালুয়েশন হয়েছে, তখন আপনার জন্য লাইনটা ইজি হয়ে যায় যে রিভ্যালুয়েশন যদি হয়, তাহলে রিভ্যালুয়েশন কি আগে আপওয়ার্ড হয়েছে না ডাউনওয়ার্ড, মানে আপওয়ার্ড বলতে রিভ্যালুয়েশন সারপ্লাস না রিভ্যালুয়েশন ডেফিসিট। ওকে,
হ্যালো। Yeah, শুনছিস? বলো। এটা অ্যাপ্রুভ করে দিত। সঞ্জীব এবং রকি, আপনারা কি বুঝতে পারছেন এখানে আসলে কি বলতে চাইছে এবং পয়েন্ট আসলে কি? এটা আমাকে বলেন, আমরা একটা করে আসি। ফার্স্টে আসি যে আমাদের এই অ্যাসেটটা যদি ফার্স্ট ইয়ার অফ রিভ্যালুয়েশন হয়, হ্যাঁ, ফার্স্ট ইয়ার অফ রিভ্যালুয়েশন হলে এটাতে আসলে কোনো প্রকার কোনো প্রবলেম নাই, খুব প্রেটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, মানে এটাতে আসলে আর নতুন করে ওইরকম ভাবে কনফিউশনের কিছু নাই। দেখেন, আমি ঠিক এই কথাটা এখানে বলার চেষ্টা করছি যে যদি এটা ফার্স্ট ইয়ার অফ রিভ্যালুয়েশন হয়, আপনি খেয়াল করে দেখেন, তাহলে দুইটা হবে, হয় রিভ্যালুয়েশন আপওয়ার্ড হবে, মানে রিভ্যালুয়েশন সারপ্লাস হবে, অথবা রিভ্যালুয়েশন ডেফিসিট হবে। সো যদি এটা ফার্স্ট ইয়ার অফ রিভ্যালুয়েশন হয় এই অ্যাসেটটা, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য ডিফাইন করা ফার্স্টে, যে এই অ্যাসেটটা কি এই বছরই ফার্স্ট রিভ্যালুয়েশন করতেছেন নাকি এর আগেও রিভ্যালুয়েশনটা হয়েছে। সো আপনি যদি দেখেন যে এটার প্রিভিয়াস কোনো হিস্টোরি নাই রিভ্যালুয়েশনের, দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার দ্যাট ইউ আর অ্যাপ্রোচিং রিভ্যালুয়েশন মডেল, দেন ইটস ওকে, ইজি পিজি, ইজ স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে এখানে দুইটা রাস্তা, হয় রিভ্যালুয়েশন সারপ্লাস আছে অথবা রিভ্যালুয়েশন ডেফিসিট আছে, মানে রিভ্যালুয়েশন ডাউনওয়ার্ড যেটাকে আমরা বলি। তাহলে যদি রিভ্যালুয়েশন আপওয়ার্ড হয়, তাহলে এটা আমার আদার কম্প্রিহেনসিভ ইনকামে আনরিয়েলাইজড গেইন হিসেবে চলে যাবে, যে কথাটা আমরা এখানে বলতেছি। খেয়াল করে দেখেন, ইফ রিভ্যালুয়েশন আপওয়ার্ড অর সারপ্লাস, দেন ইট শুড বি ট্রান্সফার টু ওসিআই অ্যান্ড রিভ্যালুয়েশন রিজার্ভ, যেটা আমরা আনরিয়েলাইজড ইনকাম অথবা গেইন হিসেবে বলি। আর যদি এটা রিভ্যালুয়েশন ডাউনওয়ার্ড হয়, তাহলে এটা বাবা আমার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে ইম্পেয়ারমেন্ট লস হিসেবে চলে যাবে, যেটাকে আমরা রিভ্যালুয়েশন লস বলবো না, এটাকে আমরা ইম্পেয়ারমেন্ট লস বলবো, যেটা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমরা দেখাবো। দ্যাটস ইট। এখন কনফিউশনটা থাকে যে এই অ্যাসেটটা প্রিভিয়াসলি কি রিভ্যালুয়েশন হয়েছে কি না, দ্যাট ইজ দ্য কনফিউশন। যদি প্রিভিয়াসলি রিভ্যালুয়েশন হয়ে থাকে, তাহলে অফকোর্স এটার দুইটা হিস্টোরি আছে, হয় একটা পজিটিভ হিস্টোরি আছে অথবা নেগেটিভ হিস্টোরি আছে। যদি পজিটিভ হিস্টোরি থাকে, তাহলেও আমার বাবা মানে হিসাবটা খুব ক্লিয়ার। কিভাবে হিসাবটা ক্লিয়ার? যদি আমার রিভ্যালুয়েশন আপওয়ার্ডটা পজিটিভ থাকে, তাহলে আমি এই বছরে দেখবো এখন চেক করে যে এটা কি আমার রিভ্যালুয়েশন আপওয়ার্ড এখনো হচ্ছে নাকি রিভ্যালুয়েশন ডেফিসিট হচ্ছে। যদি রিভ্যালুয়েশন আপওয়ার্ড হয়, মানে প্রিভিয়াস অ্যাসেটটার রিভ্যালুয়েশন যেভাবে সারপ্লাস ছিল, এই বছরও যদি আমার রিভ্যালুয়েশন সারপ্লাস হয়, যেমন আমার রিভ্যালুয়েশন সারপ্লাস আগের অ্যাকুমুলেটেড ব্যালেন্স ছিল 30,000, এই বছর আমার রিভ্যালুয়েশন সারপ্লাস আরো 10,000 হচ্ছে, তাহলে 30,000 ছিল আমার রিভ্যালুয়েশন রিজার্ভের ব্যালেন্স, আরো 10,000 অ্যাড হয়ে যাবে। আদার কম্প্রিহেনসিভ ইনকাম আমি 10,000 টাকা দেখাবো, টোটাল রিভ্যালুয়েশন রিজার্ভ হয়ে যাবে 40,000 টাকা। আবার এটা যদি ডেফিসিট হয়, তখন আমাকে এই বছরে যদি ডেফিসিট হয়, তাহলে আমাকে যেহেতু রিভ্যালুয়েশন সারপ্লাস অলরেডি 30,000 আছে, সেই রিভ্যালুয়েশন সারপ্লাস টুকু পর্যন্ত আমাকে অ্যাডজাস্ট করতে হবে। যদি আমি আমার আপ টু 30,000 পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবো, যেহেতু 30,000 আছে সেই বারটা আমাকে আগে ক্রস করে যেতে হবে। তার মানে আমি 10,000 মাইনাস করে দেবো, রিভ্যালুয়েশন রিজার্ভ থাকবে 20,000। আমি এর পরের বছরে যদি আবার চেক করব, যদি আরো লস হয় 20,000, আমি রিভ্যালুয়েশন রিজার্ভে 20,000 লস করে আমি রিভ্যালুয়েশন ডেফিসিট হিসেবে 20,000 টাকা অ্যাডজাস্ট, এখন আমার জিরো থাকবে। এরপরে যদি রিভ্যালুয়েশন লস হয়, সেটা আমার প্রফিট অ্যান্ড লসে যাবে ইম্পেয়ারমেন্ট লস হিসাবে। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। মানে আমার রিভ্যালুয়েশন সারপ্লাসের ব্যাপারটা আপনি স্ট্রেট ফরওয়ার্ড যদি রাখেন, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এটা আপনারা যখন এক্সাম হলে এক্সপ্লেন করবেন, বিকজ এক্সামিনার ক্যালকুলেশনটা হয়তো বা কম আস্ক করবে, আপনাকে এক্সপ্লেনেশনটাই হয়তো বা বেশি করতে হবে, ডাবল এন্ট্রি গুলো আপনাকে হয়তো বা বেশি চিন্তা করতে হবে। সো এটার জন্য আমি আপনাকে এই ফরম্যাটে চিন্তা করতে বলবো। অ্যান্ড দ্য লাস্ট থিং, দ্য লাস্ট পার্ট, যেটা আমরা নর্মালি এর আগের মতো করেই বললাম, যে আমার যদি প্রিভিয়াসলি, যেটা রকি বললো যে কথাটা, সেটাই লাস্ট পার্ট হিসেবে আসবে, যে আমার প্রিভিয়াসলি যদি রিভ্যালুয়েশন ডেফিসিট থাকে অলরেডি, যেমন আমার প্রিভিয়াসলি ওই অ্যাসেটটারই রিভ্যালুয়েশন লস আছে $10,000, তাহলে এই বছরে যদি আমার রিভ্যালুয়েশন সারপ্লাস হয় 30,000, তাহলে আমার ওই 10,000 আগে পিএনএল থেকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার পর দেন বাকি 20,000 আমি স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে
রিভ্যালুয়েশন রিজার্ভ হিসেবে 20,000 টাকা আমি দেখাতে পারবো। আবার আমার লাস্ট ডেফিসিট যদি, যেটা আমি বলছি, লাস্ট ডেফিসিট আমি যেটা বলছি যে আমার লাস্ট ডেফিসিট ছিল হচ্ছে 30,000, ওকে ফাইন। সেই ক্ষেত্রে আমার এই বছরও যদি ডেফিসিট থাকে তাহলে অফকোর্স আমার লাস্ট ডেফিসিট যা ছিল সেটা এই বছরও আমার পিএনএল এ যাবে, মানে আমার ডেফিসিট হিসেবে আমি ইম্পেয়ারমেন্ট লস হিসেবে এটাকে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে দেখাবো। স্যার চেঞ্জ ইন ইকুইটির বিষয়টা বুঝলাম না, মানে এখানে যে বলছে যে ডেফিসিট লস অফ 10,000 আর আগের বছরে আমার সারপ্লাস ছিল 30,000। তো আমার তো শুধু এই বছরে যে রিভ্যালুয়েশন যে রিজার্ভটা, হুম। সেখান থেকে তো শুধুমাত্র 10,000 মাইনাস করে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? না, আমার রিভ্যালুয়েশন ডেফিসিট যদি 30,000 থাকে, আপনি কোনটার কথা বলছেন? এটা না, এটা তো বলছে যে এই বছর যদি আমার রিভ্যালুয়েশন ডেফিসিট হয় 10,000, না, বাট এই আগের বছর বছর তো আমার না 30,000 না সারপ্লাস ছিল। না, এটা কিন্তু অন্যটা বলতেছে। আপনি লাইনটা আবার পড়েন, ফার্স্ট এটা কিন্তু এটা বলে নাই। এটা বলছে হচ্ছে আমার অলরেডি রিভ্যালুয়েশন ডেফিসিট আছে 10,000। আচ্ছা, মানে বছর শুরুতেই 10,000 আছে। ইয়াস, মানে বছর শুরুতে 10,000 অলরেডি ইম্পেয়ারমেন্ট লস হিসেবে পিএনএল এ রেকর্ড করা আছে এবং রিভ্যালুয়েশন রিজার্ভে মাইনাস আছে 10,000। এটা তো আচ্ছা, আর মাইনাস হয় না, মানে রিভ্যালুয়েশন রিজার্ভ ব্যালেন্স, তার এই জন্যই বললাম যে এটা তো আর মাইনাস হয় না, এটা অ্যাসেটের ক্যারিং ভ্যালুটা কমে যায়। বুঝতে পেরেছি। বুঝতে পারলাম কথাটা? তানজিম, কোনো কনফিউশন আছে? আপাতত ক্লিয়ার স্যার। ওকে। ওকে, সো যদি ক্লিয়ার হয়, আমরা কি ছোট্ট একটা ইলাস্ট্রেশন একটু করতে পারি আমাদের এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের পার্টটা থেকে, মানে ডেপ্রিসিয়েশন প্লাস রিভ্যালুয়েশন পুরো ব্যাপারটা, কারণ আমার পুরো ব্যাপারটাই অলরেডি ডান, এখন শুধু ডিসপোজালটা আছে। আপনি খেয়াল করে দেখেন এখানে ডিসপোজাল এন্ড ডিরেকগনিশনটা আছে। হোপফুলি এটা যদি আমরা করতে পারি তাহলেই আমাদের আইএস 16 ডান। এরপর আমরা আইএস 14 নিয়ে একটু কথা বলবো আর কি ইনশাল্লাহ। সো আমি ক্যাপিটালাইজড কস্ট ওগুলোর দিকে আমরা না যাই, আমরা এই ইলাস্ট্রেশনটা দেখি একটু পারি কিনা। হ্যাঁ, একটু চেষ্টা করি। এগুলা সব প্রিভিয়াস স্ট্যান্ডার্ড অফ ইলাস্ট্রেশন। তো এখানে বেসিক্যালি আমার ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করতে বলছে, নাথিং এলস। আপনি একটু দেখেন এবিসি কোম্পানি, আমরা একটু মুখে মুখে ট্রাই করি যতটুকু ক্যালকুলেশন করা পসিবল হয়। হ্যাড ল্যান্ড অ্যান্ড বিল্ডিং শোন অ্যাট কস্ট লেস ডেপ্রিসিয়েশন, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং খেয়াল করে দেখেন
তাহলে এখানে আপনাকে ল্যান্ড এবং বিল্ডিং কম্পোনেন্টে কিন্তু আলাদা চিন্তা করতে হবে, অথবা একসাথে যদি থাকে আপনাকে কনসিডার করতে হবে ল্যান্ড কম্পোনেন্ট কতটুকু, বিল্ডিং কম্পোনেন্ট কতটুকু। কেননা আমরা জানি ল্যান্ড এবং বিল্ডিং এর মধ্যে ল্যান্ডের কোনো ডেপ্রিসিয়েশন হয় না। ওকে, তাহলে এখন আমরা যদি একটু দেখি যে আমাদের টেকনিক্যালি এখানে ল্যান্ডের এবং বিল্ডিং এর কম্পোনেন্টটা কি আছে এবং ইউজফুল লাইফ কি আছে। সো টোটাল কস্ট হচ্ছে 20 মিলিয়ন। আমার 5 বছর আগে এটা পারচেজ করা হয়েছে, যেটা ল্যান্ড কম্পোনেন্ট ছিল 5 মিলিয়ন, তার মানে 15 মিলিয়ন বিল্ডিং এবং ল্যান্ডের জন্য হচ্ছে 5 মিলিয়ন। অ্যান্ড ইট হ্যাড ইউজফুল লাইফ অফ 30 ইয়ার্স। সো তার মানে খেয়াল করে দেখেন 5 বছর অলরেডি পার হয়ে গেছে, তার মানে এরপরে সে আসলে মনে হয় নতুন করে আবার এটাকে রিভ্যালু করবে। সো ঠিক এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কিভাবে হবে? They have decided at the start of the year to revalue the land and buildings to their current value of 30 million. তার মানে এখানে একটু খেয়াল করেন, আপনি 5 বছর পর এটাকে রিভ্যালুয়েশন করছেন, যেখানে ল্যান্ডের কম্পোনেন্ট হচ্ছে 7 মিলিয়ন। ইট ইজ কোম্পানিজ পলিসি। তার মানে এটা দিয়ে আপনার সবটুকু পয়েন্ট কভার হয়ে যায়। খেয়াল করে দেখেন, আমরা ঠিক যে কথাগুলো এতক্ষণ ধরে বলতেছি পুরো ব্যাপারটা কিন্তু এটা দিয়ে কভার হয়ে যাচ্ছে। মানে আমার যা যা দরকার পুরোটাই দরকার, মানে পুরোটাই আসলে এখানে কভার হয়ে যাচ্ছে। সো আমি বলতেছি যে আমার ল্যান্ড এবং বিল্ডিং এর, এখানে একটু যদি দেখি ইলাস্ট্রেশন। সো আমরা ফার্স্টেই হচ্ছে অ্যাট দ্য ডেট অফ রিভ্যালুয়েশন, তাহলে আমার এই রিভ্যালুয়েশন ডেটে আমার ক্যারিং ভ্যালুটা বের করতে হবে, ঠিক না? ক্যারিং ভ্যালু আমি কিভাবে পাবো? কস্ট লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তাহলে কস্ট কত? 20 মিলিয়ন লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত? 15 মিলিয়ন ডিভাইডেড বাই 30, ঠিক না? আমার 30 বছর হচ্ছে, সরি 30 বছর ছিল না ইউজফুল লাইফ, 30 বছর। খেয়াল করে দেখেন এই যে 15 ডিভাইডেড বাই 30, তাহলে আমার প্রতি বছর কত করে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয়? 2.5। তাহলে 2.5 যদি আমার প্রতি বছর করে হয়, তাহলে এক বছর পর, মানে আমি যদি ওইভাবে চিন্তা করি, আহ মানে এক বছরে যদি আমার যতটুকু হয় তাহলে 5 বছরের কত? বিকজ 5 বছরের ডেপ্রিসিয়েশন, সো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 2.5 মিলিয়ন, $2.5 মিলিয়ন। তাহলে আমি যদি আমার অ্যাসেটের কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিই, তাহলেই আমি পাই ক্যারিং ভ্যালু অ্যাট দ্য ডেট অফ রিভ্যালুয়েশন। তাহলে আমার এখানে আরেকটা জিনিস লাগবে যে ডেপ্রিসিয়েশন পার অ্যানাম কত, কারণ এটা কেন লাগবে এটা আমরা একটু পরেই দেখতে পারবো। পার অ্যানাম সেটা কিভাবে আসছে? 20 মিলিয়ন মাইনাস 5 মিলিয়ন ইজ ইকুয়াল টু 15 মিলিয়ন ডিভাইডেড বাই 30। একটু আপনি আমাকে বলেন যে কত হয়, কাইন্ডলি একটু আমাকে বলেন। 17.5। 15 ডিভাইডেড বাই 30, 15 মিলিয়ন মানে 15 ডিভাইডেড বাই 30, 0.5। 0.5 হওয়ার কথা, ঠিক না? জি জি 0.5। 0.5। ওকে, তাহলে ডলার 0.5 মিলিয়ন, কারণ আমরা মিলিয়নই করতেছি এবং এটাকে আমরা 5 দিয়ে ডিভাইড করছি, তাহলে আমরা পেয়ে গেছি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2.5। দিস ইজ হাউ উই ক্যালকুলেটেড 2.5। হ্যাঁ, এটা যদি কারো কনফিউশন থাকতো এখান থেকে আমরা এখানে বুঝে নিলাম। তাহলে আমার ক্যারিং ভ্যালু কত দাঁড়াচ্ছে? ক্যারিং ভ্যালু দাঁড়াচ্ছে $17.5 মিলিয়ন। নাও রিভ্যালুড অ্যামাউন্ট, আমি রিভ্যালুড অ্যামাউন্ট কত বলছি? 30 মিলিয়ন। তাহলে আমার অ্যাসেটের ভ্যালু আসলে কতটুকু বাড়লো? মানে আমার অ্যাসেটের আগের ভ্যালু ছিল হচ্ছে 17, মানে ক্যারিং ভ্যালু ছিল 17.5। আমি যদি একবারে প্রপারলি চিন্তা করি, আমার অ্যাসেটের কস্ট ছিল হচ্ছে 20 মিলিয়ন, সেটা হয়ে গেছে 30 মিলিয়ন, সো 10 মিলিয়ন বাড়ছে, দ্যাটস ফাইন। বাট আমার অ্যাসেটের ক্যারিং ভ্যালু ছিল 17.5 মিলিয়ন, সেটার এখনকার ভ্যালু হচ্ছে 30 মিলিয়ন। তাহলে এটা আমার রিভ্যালুয়েশন আপওয়ার্ড না রিভ্যালুয়েশন লস? সো ক্লিয়ারলি রিভ্যালুয়েশন সারপ্লাস গেইন, যেটা আমার রিভ্যালুয়েশন
রিজার্ভে যাবে। তাহলে রিভ্যালুয়েশন রিজার্ভে আমার কত টাকা যাবে? $12.5 মিলিয়ন। এগ্রিড? $12.5 মিলিয়ন। এখন আসেন, এই যে যতটুকু কাজ আমরা করলাম, একটু মিউট করবেন কাইন্ডলি। রকি এটা মনে হয় ই করতেছে, রকি যখন কথা বলবেন আনমিউট করে কথা বলেন, সমস্যা নেই। এইটার আমি অ্যাকাউন্টিং এন্ট্রি যদি করি, অ্যাকাউন্টিং এন্ট্রি মানে ডাবল এন্ট্রি যদি করি, ফার্স্টে আমার কি এন্ট্রি দিতে হবে? যতটুকু অ্যাসেট আমার বাড়ছে, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ডেবিট কত ছিল আগে? 20 মিলিয়ন টু 30 মিলিয়ন। তাহলে যতটুকু বাড়ছে ততটুকু হচ্ছে আমার অ্যাসেটের ভ্যালু বেড়ে যাচ্ছে। আমার অ্যাসেটের ভ্যালু বেড়ে যাচ্ছে কত? 10 মিলিয়ন। এবং আমি আমার এই অ্যাসেটটাকে যখন কস্ট মডেল থেকে রিভ্যালুয়েশন মডেলে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু অ্যাসেটের আর কোনো ডেপ্রিসিয়েশন মানে কস্ট মডেলে কোনো ডেপ্রিসিয়েশন কিন্তু আমি আর মেনটেন করব না। আমি নতুন করে রিভ্যালুড অ্যামাউন্টের উপর ডেপ্রিসিয়েশন চার্জ করবো। সো সেক্ষেত্রে আমার এইটার যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা আমাকে ডিরেকগনাইজ করে দিতে হবে ডেবিট। এটা হচ্ছে আন্ডার কস্ট মডেলের কত ছিল? 2.5 মিলিয়ন। ওকে, তাহলে এখন আপনি খেয়াল করে দেখেন আমার টোটাল ডেবিট এন্ট্রি দাঁড়াচ্ছে হচ্ছে 10 প্লাস 2.5 মিলিয়ন। তাহলে আমার ক্রেডিট কি হবে? আমি যদি একটু চিন্তা করে দেখি, রিভ্যালুয়েশন রিজার্ভ ক্রেডিট। তাহলে আমার রিভ্যালুয়েশন রিজার্ভ কতটুকু ক্রেডিট হবে? এই যে যতটুকু অ্যামাউন্ট আমার রিভ্যালুয়েশন রিজার্ভে আমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে যাবে। সো দিস ইজ হাউ ইট উইল লুক লাইক দ্য অ্যাকাউন্টিং এন্ট্রি। ওকে, এখন আসেন আমি আমার সাবসিকুয়েন্টলি মানে আমার যখন ডেপ্রিসিয়েশন চার্জ করব, ডেপ্রিসিয়েশন অন রিভ্যালুড অ্যামাউন্ট, খেয়াল করে দেখেন এটার অ্যামাউন্টটা কিভাবে হবে, কিভাবে আসবে। ডেপ্রিসিয়েশন অন রিভ্যালুড অ্যামাউন্টের উপর কি হবে? এখন আমাকে দেখতে হবে রিভ্যালুড অ্যামাউন্ট কত। রিভ্যালুড অ্যামাউন্ট হচ্ছে আমার 30 মিলিয়ন। এর মধ্যে আমার আমি যদি একটু ব্রেকডাউন করি, আমার ল্যান্ড হচ্ছে 7 মিলিয়ন, তাহলে 23 মিলিয়ন হচ্ছে আমার ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট। ল্যান্ড 7 মিলিয়ন, সো depreciable amount is 23 মিলিয়ন। ওকে, এখন এই যে 23 মিলিয়ন এটা যেটা আসলো, এইটাকে আমরা এখন ডিভাইড করব রিমেইনিং ইউজফুল লাইফ দিয়ে। আমার রিমেইনিং ইউজফুল লাইফ কি বলছে ওরা? আমার প্রথম ইউজফুল লাইফ ছিল 30 বছর, ও কত বছর পর এটাকে রিভ্যালুট করতেছে? 5 বছর পর। তাহলে রিমেইনিং ইউজফুল লাইফ কত? 25। তাহলে 23 ডিভাইডেড বাই 25, যে অ্যামাউন্টটা আসবে এটাই হচ্ছে আমার depreciation per annum for revalued amount। তাহলে কত আসে? 23 divided by 25.92 মিলিয়ন সমান সমান $0.92 মিলিয়ন। ওকে, এখন এই যে $0.92 মিলিয়ন আসছে, এটাই আমার যাবে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে অ্যাজ ডেপ্রিসিয়েশন চার্জ হিসেবে। নাও এটা ডাবল এন্ট্রি যদি আমি আপনাকে মানে করতে বলি, তাহলে কি করতেন ডাবল এন্ট্রি? ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই যে নতুন করে আমার ডেপ্রিসিয়েশনের প্রভিশন ক্রিয়েট হয়ে গেল, এই অ্যামাউন্টটা আমার ক্রেডিট। দ্যাট ইজ হাউ ইউ উইল রেকর্ড ইউর ডেপ্রিসিয়েশন এন্ট্রি ফর রিভ্যালুড অ্যামাউন্ট। ওকে, এখন এখানে আরেকটা ছোট জিনিস আপনাকে করতে বলছে, খেয়াল করে দেখেন লাস্টের পয়েন্টটা, লাস্টের লাইনটা খেয়াল করেন। ও কি বলছে? ইট ইজ কোম্পানিজ পলিসি টু মেক অ্যানুয়াল ট্রান্সফার ইন রিজার্ভ ফর এক্সেস ডেপ্রিসিয়েশন। তাহলে এখন আমাকে কি করতে হবে? অ্যানুয়াল ট্রান্সফার ফ্রম রিভ্যালুয়েশন রিজার্ভ টু রিটেইন আর্নিংস। এখন এই যে আপনি যতটুকু ট্রান্সফার করবেন, কতটুকু ট্রান্সফার করবেন ও বলেই দিছে আপনাকে, এক্সেস ডেপ্রিসিয়েশন।
এখন এক্সেস ডেপ্রিসিয়েশন কত হবে? সো এক্সেস ডেপ্রিসিয়েশন সমান সমান, খেয়াল করে দেখেন ওর আগে ডেপ্রিসিয়েশন পার অ্যানাম কত করে চার্জ করতো, আর এখন কত করে চার্জ করতেছে ও? এইটাকে আমরা বলি এক্সেস ডেপ্রিসিয়েশন। তাহলে কতটুকু ও এক্সেস ডেপ্রিসিয়েশন চার্জ করতেছে? $0.42 মিলিয়ন। এটা মাইনাস 0.50, সো $0.42, $0.42 মিলিয়ন। এটাকেই আমরা বলতেছি এক্সেস ডেপ্রিসিয়েশন, যেটাকে আমরা ট্রান্সফার করতে পারবো ইন দা রিটেন আর্নিংস ব্যালেন্স, মানে যেটাকে আমরা বলি রিয়েলাইজড রিজার্ভ। ওকে, রিয়েলাইজড রিজার্ভ। সো রিয়েলাইজড রিজার্ভে আমি কতটুকু ট্রান্সফার করতে পারবো? এইটা ডাবল এন্ট্রি কি হবে, যেটা আমরা বলছিলাম, আমরা ডিডাক্ট করব রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে ডেবিট, এই যে যতটুকু আমি রিজার্ভ ট্রান্সফার করতে পারবো, অ্যান্ড রিটেইন আর্নিংস ক্রেডিট, এটাও আমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে। তার মানে এটার জন্য আসলে ওভারঅল আমার কোনো চেঞ্জ হবে না, মানে আমার ইকুইটি জাস্ট যেটা হবে, আমার একটা ব্যালেন্স থেকে আরেকটা ব্যালেন্সে ট্রান্সফার হয়ে যাবে, দ্যাটস ইট। এটার জন্য আমার টোটাল ইকুইটিতে কোনো চেঞ্জ আসবে না, কেননা ইটস সো প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড যে এটা বেসিক্যালি আমার ওভারঅল ইকুইটির কোনো রিফ্লেকশন চেঞ্জ আনেনি, এটা জাস্ট আপ ট্রান্সফার ফ্রম মাই ইন্টারনাল রিজার্ভ, দ্যাটস ইট। দ্যাট ইজ দ্য হোল পার্ট। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি রিভ্যালুয়েশনের একটা একটা করে স্টেপ আপনি চিন্তা করেন, এইটা একটা গেল, এটা সেকেন্ডটা, সরি আমরা কি, এটা আমার থার্ড, এটা আমার ফোর্থ এন্ট্রি। So that is how you can provide your accounting entry from the perspective of our calculation. That's it. Okay. So এখানে আমরা নতুন করে কিছুই শিখি নাই, but what we tried, আমরা এখানে জাস্ট আমাদের ওভারঅল যে জিনিসগুলো ছিল সেটাকে আমরা চেষ্টা করেছি এখানে জাস্ট সামারি করে একটা ইলাস্ট্রেশনের মধ্যে নিয়ে আসতে। দ্যাটস ইট। ওকে, এখন আপনারা আমাকে একটু বলেন এটার মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? যতটুকু আমরা দেখলাম আমাদের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ওভারঅল ইলাস্ট্রেশনের মধ্যে আমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা? প্লিজ লেট মি নো, প্লিজ। নো কনফিউশন? স্যার একটু So far, ওয়ার্কিংটা confusion. কপি করছিলাম একটু। প্লিজ প্লিজ, এটা আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, মানে আমি তো এটা শেয়ার করে দেবো ওয়ার্ড ফাইলটা। স্যার ডেপ্রিসিয়েশন পার্টটা বুঝছি স্যার ক্লিয়ার। এক্সেস ডেপ্রিসিয়েশন, স্যার এক্সেসটা একটু যদি আরেকবার স্যার একটু বুঝান। -0.5 হচ্ছে স্যার ওই যে আগের ভ্যালুটা। আমার আমার আগের কস্ট মডেলের ডেপ্রিসিয়েশন, এই যে জি স্যার, এই যে এটা হচ্ছে কস্ট মডেলের, মানে প্রিভিয়াস ডেপ্রিসিয়েশন আমি কত করে চার্জ করতাম প্রতি বছর, আর নিউ ডেপ্রিসিয়েশনটা হচ্ছে রিভ্যালুড অ্যামাউন্টের উপর আমার এখন কতটুকু ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। ওকে, ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। ওকে, is there any confusion guys? Please let me know. I don't think so. Okay, now the last part of IAS 16, that is called derecognition. একটু খেয়াল করে দেখেন, because disclosure part is pretty much straightforward. Disposal disclosures এ আসলে নতুন করে কিছুই আসে না। ডিসক্লোজার্স এ হচ্ছে আপনারা ঠিক যে জিনিসগুলো দেখে আসলেন, বেসিক ডিসক্লোজার, যে আপনি কোন অ্যাকাউন্টিং মেথড ফলো করছেন, কোন মডেল ফলো করছেন, কস্ট মডেল না রিভ্যালুয়েশন মডেল, ডেপ্রিসিয়েশন মেথড কি ছিল, ইউজফুল লাইফ আপনি কত ধরছেন, রেট কোনটা ছিল, আমরা এই যে ক্যালকুলেশন যেটা করলাম, কস্ট, অ্যাকোমোডেটেড ডেপ্রিসিয়েশন, ক্যারিং ভ্যালু, এটার রিকনসিলিয়েশনটা আপনি কিভাবে করছেন,
রিভ্যালুয়েশন সারপ্লাস আপনি কতভাবে ক্যালকুলেট করছেন, দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি। মানে যেগুলো আপনারা ওয়ার্কিং আকারে করেন সেটা আপনারা মানে ডিসক্লোজার আকারে আসলে দেন। ওকে, নাও come to the last part of IAS 16, that is derecognition. So it's pretty much straightforward, এটা আমরা সবাই জানি কম বেশি। সেটা হচ্ছে আমরা একটা অ্যাসেটকে কখন ডিরেকগনাইজ করব, তখনই ডিরেকগনাইজ করব যখন অ্যাসেটের রেকগনিশন ক্রাইটেরিয়া আর মিট করবে না। এক কথায় আমার অ্যাসেটের আইদার ইউজফুল লাইফ আমার শেষ হয়ে যাবে, অথবা আমি অ্যাসেটটাকে সেল করে দিতে হবে আমার কারেন্ট লোকেশন থেকে, কারেন্ট কন্ডিশন থেকে। দ্যাট ইজ কল derecognition, that is called disposal. So disposal means we have to remove it from my records, we have to remove it from my current conditions of the asset. That is called disposal of property, plant and equipment. এবং যখনই আমি ডিসপোজ করব, অফকোর্স যখন আমি রেকর্ড করেছি, আমি তখন যে এন্ট্রিটা দিয়েছি অ্যাকাউন্টিং এন্ট্রি, যখন আমি এটাকে ডিসপোজ করব, অফকোর্স আই হ্যাভ টু প্রোভাইড দ্য রিভার্স এন্ট্রি। সো আমি যখন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট রেকর্ড করতাম, রেকগনাইজ করতাম, তখন আমি কি করতাম, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট করতাম, ডেবিট করে আমি আমার অ্যাসেটটাকে রেকর্ড করতাম। এখন যখন আমি ডিরেকগনাইজ করব, অফকোর্স এটা আমার ক্রেডিট হয়ে যাবে, এবং আমি আমার ডেবিট অ্যাকাউন্ট হিসেবে একটা ডিসপোজাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যেই ডিসপোজাল অ্যাকাউন্টটা দেখতে ঠিক এরকম হবে, টি অ্যাকাউন্টের নেচারটা খেয়াল করে দেখেন, এই যে ডিসপোজাল অ্যাকাউন্টটা ঠিক এরকম হবে, যেটা ডেবিট সাইড ক্রেডিট সাইড থাকবে, এবং এটার উপর বেস করে আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের ডিসপোজাল গেইন অথবা লস, দ্যাট ইজ দ্য মেইন পার্ট অফ দিস পার্ট, যে আপনাকে ডিসপোজাল গেইন অথবা লসটা ক্যালকুলেট করতে হবে। এবং ডিসপোজাল গেইন এবং লস আপনি ক্যালকুলেট করবেন কিভাবে, সেটা ফার্স্ট পার্ট। এবং এরপরে ক্যালকুলেশন করার পর এটা কি আপনি কোথায় দেখাবেন, মানে আপনি কি ডিরেক্টলি প্রফিট আর লসে দেখাবেন, নাকি ওই যে প্রিভিয়াস আপনার অ্যাসেটের রিভ্যালুয়েশন হয়েছে কিনা সেটা কনসিডার করবেন। সো দ্যাট পার্ট উই উইল কাম টু দ্য নেক্সট স্লট। বাট ইনিশিয়ালি আপনি একটু দেখেন যে কিভাবে ডিসপোজাল গেইন অর লসটা ক্যালকুলেট করতে হয়। দ্যাট ইজ প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড। ক্যারিং ভ্যালু কিভাবে বের করতে হয় সেটা অলরেডি উই হ্যাভ কাভার্ড ইন রিভ্যালুয়েশন মডেল। এই যে ঠিক এখানে আমরা যেটা করলাম আসলে ক্যারিং ভ্যালু, আর এখানে যেটা ছিল রিভ্যালুড অ্যামাউন্ট, এই রিভ্যালুড অ্যামাউন্টটাই চেঞ্জ হয়ে যাবে ডিসপোজাল প্রসিড। মানে আমি আমার অ্যাসেটটা সেল করে কত টাকায় সেল করতে পারি, যেটার টাকাটা হয় আমি পেয়ে গেছি অথবা ফিউচার আমি পাবো। সো দ্যাট ইজ কল্ড ডিসপোজাল প্রসিড। সো এটা অবভিয়াস, আপনারা বুঝতেই পারছেন, দ্যাটস ভেরি প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড, যে আমার ক্যারিং ভ্যালুর থেকে যদি ডিসপোজাল প্রসিডটা বেশি হয়, অফকোর্স উই উইল মেক গেইন অন ডিসপোজাল প্রফিট। সো এটা যদি গেইন হয় তখনই গেইন হবে যদি প্রসিড ইজ হায়ার দেন ক্যারিং অ্যামাউন্ট, আর লস হবে তখনই যখন ক্যারিং অ্যামাউন্টটা হায়ার হবে। দ্যাটস ইট, নাথিং এলস। এখন এই যে গেইন অথবা লস যেটা হবে, এটার পার্টিকুলার পয়েন্টটা কি হবে আসলে, আমার এই অ্যাসেটটা, যে অ্যাসেটটাকে আমি ডিসপোজ করতেছি, এটার গেইন অথবা লস আমি ডিরেক্টলি স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে দেখাতে পারি। সেই স্টেটমেন্ট অফ প্রফিট অর লস আমি তখনই দেখাতে পারি যখন এই অ্যাসেটটার প্রিভিয়াস কোনো হিস্টোরি নাই অফ রিভ্যালুয়েশনের। অ্যাগেন এখানেও আমাকে ঠিক সেম জিনিসটাই ক্রস চেক করতে হবে। যদি অ্যাসেটটা প্রিভিয়াসলি আমার রিভ্যালুয়েশন মডেলে থাকতো, তখন অফকোর্স এটার একটা রিভ্যালুয়েশন গেইন অথবা লস থাকতো, তখন এটা আমাকে অফকোর্স সেই রিভ্যালুয়েশন গেইন অথবা লসটাকে অ্যাডজাস্ট করার জন্য রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে এটাকে রিটেন আর্নিংসে ট্রান্সফার করতে হতো। দ্যাট ইজ দ্য পয়েন্ট, খেয়াল করে দেখেন, এই কথাটাই আমরা বলছি। The gain or loss is calculated in the same way regardless of whether the asset is revalued or not, because assetটা রিভ্যালুয়েশন হয়েছে কি হয়নি সেটার উপর বেস করে আসলে এই ক্যালকুলেশনটা ভ্যারি করে না, রাদার এটা ভ্যারি করে হচ্ছে এই গেইন অথবা লসটা আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, কিভাবে রেকর্ড করবেন, সেটার উপর আসলে এটা ম্যাটার করে। এখন আসেন, যদি এটাকে কস্ট মডেলেই মানে রাখা হয়, কস্ট মডেলেই ক্লাসিফাই করা হয়, খেয়াল করেন, any gain should not be classified as part of the entity's revenue rather than shown in capital income. তার মানে অফকোর্স এটা আপনার রেভিনিউ না, যদি কস্ট মডেল থাকে সেটাকে আপনি অফকোর্স ক্যাপিটাল ইনকাম হিসাবে, ডিসপোজাল গেইন হিসাবে আপনি আদার ইনকাম, গ্রস প্রফিটের পর এটাকে আপনি দেখাবেন। আর যদি রিভ্যালুয়েশন মডেলে হয় তখন আপনাকে কি করতে হবে, এই যে যতটুকু রিভ্যালুয়েশন সারপ্লাস ছিল আপনার রিজার্ভে, সেটাকে ট্রান্সফার করে দিতে হবে রিটেন আর্নিংসে, and that is how you will record your disposal gain or loss. ওকে, অথবা যদি এখানে লস হয় তাহলে ওইটুকু রিভ্যালুয়েশন রিজার্ভ আপনাকে নেগেটিভ করে দিতে হবে উইথ দ্য ডিসপোজাল লস অ্যামাউন্ট। সো দ্যাট ইজ দ্য পার্ট অফ IAS 16। আমরা এখানে চারটা মেইন পয়েন্ট কভার করছি, আমি একটু সামারি করে বলে দিই যে কি কি পয়েন্ট এখানে আমার ছিল। নাম্বার 1, the definition and recognition criteria of IAS 16 property plant and equipment। এরপরে
2 নাম্বার ছিল আমার ইনিশিয়াল মেজারমেন্ট অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। আমরা ইনিশিয়ালি কোন ভ্যালুতে মেজার করব এটাকে? কস্ট মডেলে। এরপরে ছিল সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, যেটা আমরা আজকে স্টার্ট করলাম। অ্যান্ড দ্য ফাইনাল পার্ট ইজ ডিরেকগনিশন অর ডিসপোজাল। অ্যান্ড অ্যাডিশনাল যেটা আমরা বলি সবসময়, প্রত্যেকটা আইএস এর সাথে এটা অ্যাসাইন থাকে, কানেক্ট থাকে, দ্যাট ইজ কল্ড ডিসক্লোজার। ওকে, সো ডিসক্লোজার্সটা আমরা বেসিক্যালি প্রত্যেকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের রেসপেক্টিভ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের যে নোটস গুলো, যে এডিশনাল ইনফরমেশন গুলো আমরা প্রোভাইড করি, এটাকে আমরা বলি আসলে ডিসক্লোজার্স অ্যান্ড নোটস। দ্যাটস পার্ট অফ IAS 16. Is there any confusion regarding IAS 16? If you have, please let me know. Otherwise, we can move to the next topic, that is investment property. Please let me know if you have any confusion. No confusion so far. So I believe আমরা clearly understand করতে পারছি IAS 16 এর পার্টটা। and if you cross check with study hub, আমি study hub লাইন বাই লাইন যাচ্ছি না, বিকজ এখানে প্রত্যেকটা পয়েন্ট I have discussed, এবং এখানে যদি কোনো প্রকার কনফিউশন থাকে অফকোর্স লেট মি নো। ওকে, এবং আপনারা দেখবেন যে স্টাডি হাবের প্রত্যেকটা পয়েন্টই আমাদের ডিসকাশনে কভার হয়ে যায়, এবং পরবর্তীতে কিছু ইলাস্ট্রেশন আমরা করার ট্রাই করি, যেটা আসলে কমপ্লিটলি এটা আমাকে সামারাইজ করে। So till now, no confusion. That's great. So still, I would request you guys যে আপনারা একটু go through করবেন বাসায়, প্রবলেম হলে আমাকে জানাবেন, বিকজ আইএস গুলো অনেক ইজিয়ার, বিশেষ করে এই আইএস গুলো অনেক ইজিয়ার। আমরা একটু কমপ্লিকেটেড আইএস এ যখন যাব, তখন দেখা যাবে যে এই আইএস গুলো হয়তো বা রিভিশনটা কম পড়বে। সো ওই টাইমে আপনার এই কুইক সামারি রিভিশন এগুলো খুব হেল্প করে আসলে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার রাখার জন্য। সো let me start with the IAS 40. But before starting IAS 40, I can actually give you the insight এই তিনটা ব্যাপারে। এটা আপনারা অলরেডি হয়তো বা জানেন, তারপর আমি একটু আপনাদেরকে এইটার ডিফারেন্স গুলাকে একটু রিভাইজ করার ট্রাই করি। That is the difference between distinguishment between IAS 2, IAS 16 and IAS 40। এর মধ্যে আমরা এই দুইটা অলরেডি কমপ্লিট করে ফেলছি। IAS 2 ডান, দ্যাট উই অলরেডি নো, যে আমাদের কোন একটা আইটেম যেটা আমি রিসেল করার পারপাসে পারচেস করি অথবা প্রডিউস করি, যেটাকে আমরা বলি হেল্ড ফর সেল। বিজনেসের অর্ডিনারি কোর্স অফ বিজনেসের জন্য আমি আমার যে আইটেম গুলোকে পারচেস করি অথবা প্রডিউস করি, সেটাকে আমরা বলি ইনভেন্টরি। আর প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কি? ঠিক একই জিনিস, যে আইটেম গুলো আমরা পারচেস করি বাট অর কনস্ট্রাক্ট করি, দুইটাই হতে পারে, বাট এটা আমরা রিসেল করার পারপাসে পারচেস করি না অথবা কনস্ট্রাক্ট করি না, রাদার এইটাকে আমরা ইউজ করি আমাদের অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস, ডিস্ট্রিবিউশন পারপাস, অর লাইক আমি যদি বলি আদার পারপাস, লাইক আমরা একটা করে বলি প্রোডাকশন, administration or distribution, and for the other purposes as well. So সেইটা আমরা বলি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এবং যেটা মোর দ্যান 1 ইয়ার আমরা আসলে এখান থেকে বেনিফিট পাই। এখন আমি কেন এই জায়গাটাতে আপনাদেরকে ডিস্টিংগুইশমেন্টটাকে মানে এভাবে করতে বলছি, কেননা আপনাকে এক্সামিনার সিনারিওতে হয়তোবা বলে দিবে না যে এটা IAS 16 as per IAS 2 as per IAS 40, আপনাকে এমন একটা কমপ্লিকেটেড সিনারিও মানে দেখাবে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিস্টিংগুইশ করতে হবে যে IAS 2 কোনটা, IAS 16 কোনটা, অ্যান্ড IAS 40 কোনটা। এইটা আপনি যদি না করতে পারেন, দ্যাট ইজ আ ফান্ডামেন্টাল মিস্টেক। এইটা আপনি যদি ভুল করেন, তাহলে দ্যার ইজ এ হিউজ চান্স টু নট টু গেট পাস। তো এই জন্য আমি আপনাকে শুধু এই পার্টিকুলার পয়েন্টে না, যে কোনো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আপনি যখন এসবিআই এর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো পড়বেন, মোস্ট অফ দ্য কেসে এক্সামিনার আপনাকে কখনোই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের রেফারেন্স বলে দিবে না। অ্যান্সার আপনাকে এমন ভাবে করতে হবে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যে এখানে এই সিনারিওতে আপনি কি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করবেন, কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা অ্যাপ্লিকেবল, IAS 16 or IAS 40। সামটাইমস আপনাকে এত কমপ্লিকেটেড সিনারিও দিবে, ইউ হ্যাভ টু স্ট্রাগল
যে এখানে IS 16 মনে হচ্ছে না IS 40 মনে হচ্ছে, and you have to come up with your solution যে এখানে IS 16 কেন, because of that your justification, and IS 16 হলে এই IS 16 অনুযায়ী recognition criteria কি, measurement কি, subsequent measurement কি, derecognition কি. If it is not IS 16, if it is IS 40, then why it is IS 40, and what is the recognition criteria of investment property, and what is the measurement basis. That is how you need to determine your accounting standard. So এই জন্য এই distinguishment গুলার চ্যালেঞ্জ আপনাকে অনেক হেল্প করবে. নাও আমরা IS 2 এর ডেফিনেশন দেখলাম, IS 16 এর ডেফিনেশন দেখলাম. Let me get introduced with IS 40, investment property. So we all know already that we already discussed sometimes the investment property basically are those properties or those non-current asset, tangible non-current asset. Of course we are talking about tangible non-current asset. Property, plant and equipment, investment property are both tangible non-current asset. So investment property are those tangible non-current asset যেটাকে আমরা আমাদের বিজনেসের দুইটা পারপাসে হেল্প করি, আইদার ইট ইজ ফর ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন অর রেন্টাল ইনকাম. তার মানে আমি আমার ওই প্রপার্টিটা ইউজ করে আইদার এটা আমি ফিউচারে সেল করব, অথবা আমি নিজে ইউজ না করে সেটাকে আমি আমার থার্ড কোনো একটা টেনেন্ট আছে, থার্ড পার্টি আছে, আমি কাউকে লিজ দিলাম, তাকে আমি অ্যাসেটটা ইউজ করার, বেনিফিট নেওয়ার, রাইট অফ ইউজ অ্যাসেট হওয়ার আমি সুযোগ দিব, সেখান থেকে আমি রেন্টাল ইনকাম পাবো. দ্যাট ইজ কল ইনভেস্টমেন্ট প্রপার্টি. খেয়াল করে দেখেন, তার মানে একটা বিল্ডিং এটা আপনার প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টও হতে পারে, আবার একটা বিল্ডিং এটা আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টিও হতে পারে. দ্যাট উইল ডিসাইড that should be decided based on the purpose of using the asset. আপনি কি পারপাসে অ্যাসেটটা ইউজ করতেছেন? আপনি যদি আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে ইউজ করেন, obviously IS 16. যদি আপনি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন পারপাসে ইউজ করেন, obviously IS 40, ইনভেস্টমেন্ট প্রপার্টি. and as per IS 40 আপনাকে 40 এর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেটাই আপনাকে অ্যাকাউন্টিং প্রোভাইড করতে হবে. সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ডিটারমাইন is it IS 16 or IS 40 or IS 2. That is a very important part. আপনার অনেক সময় এরকম হবে যে আপনি হয়তোবা IS 16 টাকে ডিফাইন করতে পারতেছেন, বাট এটা যে IS 16 এই নামটা মনে হচ্ছে না আপনার. হইতেই পারে যে এটা রেফারেন্স নাম্বারটা মনে হচ্ছে না, বাট আপনি বুঝতেছেন যে এটা প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট. বাট প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের নাম্বার যে IS 16 সেটা মনে নাই থাকতে পারে. তখন যদি মনে থাকে, of course you have to mention the accounting standard number like IS 16. বাট যদি মনে না থাকে, প্লিজ প্লিজ মানে আপনি, আমরা যেটা অনেক সময় হয় না যে আন্দাজে ঢিল মারা, আন্দাজে প্লিজ ঢিল মারবো না আমরা. যদি কোনো কারণে এটা মনে না পড়ে, do not need to mention. You rather mention as per applicable accounting standard, as per relevant accounting standard. That also should be sufficient. But আপনি যদি আপনার property, plant and equipment লিখতেছেন, but you are mentioning IS 40, do not do that. It's a blunder. It's a fundamental mistake. You will get fail for this blunder. So that is the part of the distinguishment between IS 2, IS 16 and IS 40. So let me get into IS 40 and এটার একটা দুইটা কোশ্চেনস আমরা করব. that will be done for today. Okay, so IS 40 এর যে ডেফিনিশনের কথা আমরা বললাম, that is our IS 40's investment property. এটার কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল গুলোও আমরা দেখব, and then we will go to the next part of our recognition and measurement. So first of all, let's get started with the definition part. যে কথাটা আমরা একটু আগে বললাম, এখানেও এই কথাটাই বলা হচ্ছে. You will just connect with the definition. Investment property is a property, land or building or part of buildings or both, held by the owner. Like আপনি এটাকে ওন করতে পারেন, অথবা এটাকে আপনি লং টার্ম লিজ, যেটাকে আমরা বলি ফাইন্যান্স লিজ, এটার আন্ডারে লিজ নিতে পারেন. whatever, দুইটার আলটিমেট ওনারশিপ না হোক, কন্ট্রোলটা আপনার কাছে, বাট এটা দুই রকম ভাবেই আপনি কন্ট্রোলটা আপনার কাছে থাকতে পারে. একটা আইদার বাই legally ownership of the property or through the finance lease. Okay, এইটা আপনি কি কি পারপাসে করবেন, আইদার ফর রেন্টাল ইনকাম or capital appreciation or both.
দুইটি হইতে পারে, নট লাইক যে শুধু ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য হবে। আপনি এটা থেকে প্রতি বছর রেন্ট নেন, যখন এটার দাম বেড়ে যাবে ইউ উইল সেল ইট আউট। সো দ্যাট কুড বি দ্য পারপাস, নট রাদার দ্যান ফর, মানে আমি বলতেছি এগুলা বাদে। সেটা কি? ইউজ ইন প্রোডাকশন, সাপ্লাই গুডস অর সার্ভিসেস ফর অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসেস, যেটা আসলে IS 16, অর সেল ইন অর্ডিনারি কোর্স অফ বিজনেস, মানে যেটা বেসিক্যালি IS 2 ইনভেন্টরি। তার মানে IS 16, IS 2, IS 40 তিনটা সেপারেট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। যেমন আপনি যদি বিল্ডিং এই পারপাসে সেল মানে অ্যাকচুয়ালি বানান, যে আপনি বিল্ডিং বানিয়ে সেল করে দেন, দ্যাট ইজ ইউর ইনভেন্টরি, ডেভেলপার কোম্পানি, সো দ্যাটস ইউর ইনভেন্টরি। So that for that type of thing, it's not your investment property. But এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি তখনই হবে যখন আপনি অ্যাসেটটা কনস্ট্রাক্ট করে রেখে দিচ্ছেন, অথবা আপনি ডিসাইড করছেন না, অথবা এটা আপনি যখন যখন প্রাইস বাড়বে তখন এটা সেল করে দিবেন, অথবা এখান থেকে রেগুলার রেন্টাল ইনকাম আপনি পান। দ্যাট ইজ হাউ ইউ উইল ডিসাইড ইউর ইনভেস্টমেন্ট প্রপার্টি। এখন এটার ডেফিনেশন আমরা দেখলাম, এক্সাম্পল গুলা একটু রিলেট করার ট্রাই করি যে আসলে এক্সাম্পল গুলা কি কি বলে এখানে। ল্যান্ড হেল্ড ফর লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন রেদার দ্যান শর্ট টার্ম সেল, যেটা আমরা বলছিলাম ল্যান্ড অর বিল্ডিং শর্ট টার্ম সেলের জন্য যদি হয়, দ্যাটস নট ইউর ইনভেস্টমেন্ট প্রপার্টি। ল্যান্ড হেল্ড ফর কারেন্টলি আনডিটারমাইন্ড ফিউচার ইউজ, মানে অনেক সময় হয় না যে আপনি এখনো ডিসাইড করেন নাই এটা কি আপনি কনজিউম করবেন, আপনি এটা ইউজ করবেন, নাকি এটা আপনি ফিউচারে সেল করে দিবেন প্রাইস বাড়লে, অথবা এটা আপনি রেন্ট দিবেন, লিজ দিবেন। এরকম যদি কোনো আনডিটারমাইন্ড সিচুয়েশনে হয়, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ ইনভেস্টমেন্ট প্রপার্টি। হ্যাঁ। নাম্বার 3, আ বিল্ডিং ওন বাই অ্যান এন্টিটি অ্যান্ড লিজ টু দ্য থার্ড পার্টি আন্ডার অপারেটিং লিজ, মানে আপনি ওনার অথবা আপনি লিজ নিচ্ছেন, ফাইন্যান্স লিজ, দেন আপনি শর্ট টার্ম লিজ রেন্ট দিয়ে দিয়েছেন, সেটাও আপনার জন্য ইনভেস্টমেন্ট প্রপার্টি। আ বিল্ডিং হুইচ ইজ ভ্যাকেন্ট বাট ইজ হেল্ড টু বি লিজড আউট আন্ডার অপারেটিং লিজ, মানে একটা বিল্ডিং যেটা আপাতত খালি অবস্থায় আছে, আনইউজড অবস্থায় আছে, যেটা ফিউচারে আপনি অপারেটিং লিজ দিবেন। সো লিজ আমরা দেখতেছি অনেক রেফারেন্স আসছে, সো এটা IFRS 16 এ গিয়ে আমরা দেখবো হোপফুলি। বাট স্টিল এখানে দুই ধরনের লিজের কথা আপনি দেখতেছেন, একটা হচ্ছে অপারেটিং লিজ যেটাকে আমরা শর্ট টার্ম লিজ বলি, আর একটা হচ্ছে ফাইন্যান্স লিজ যেটাকে আমরা লং টার্ম লিজ বলি। বাট IFRS 16 এ এই ক্লাসিফিকেশনটা এখন উঠাই দিছে। এটা আমার কমার্শিয়াল ভাবে আমরা দেখি দুইটা লিজ, বাট অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অনুযায়ী আমরা দেখবো অনলি লিজ অর এক্সেম্পশন ফ্রম লিজ কন্ট্রাক্ট, দ্যাট উইল কভার ইন IFRS 16, no worries about that. Number last, the 5, property being constructed or developed for future use as an investment property. Of course, যেটা আমরা বললাম যে আপনি আমার একটা প্রপার্টি ডেভেলপ করছেন অথবা কনস্ট্রাক্ট করছেন, যেটা ফিউচারে ইনভেস্টমেন্ট পারপাসেই আপনি এটাকে ডেভেলপ করছেন অথবা কনস্ট্রাক্ট করছেন। সো দোজ আর দ্য এক্সাম্পল অফ ইনভেস্টমেন্ট প্রপার্টি, এবং এগুলা কোনোটাই ইনভেস্টমেন্ট প্রপার্টি না। যেটা আমরা বললাম IS 2, IS 16, IS 16, দোজ আর নট ইনভেস্টমেন্ট প্রপার্টি। ওকে, এখন এখানে একটা ছোট জিনিস আপনাকে মনে রাখতে হবে। এই যে আমরা যতটা ইজি ওয়েতে, স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে ডিফাইন করলাম যে এইটুকু আমার ইনভেস্টমেন্ট প্রপার্টি, এটুকু আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট IS 16, বাট প্র্যাকটিক্যালি যদি একটা বিল্ডিং এরকম হয় যে আপনি এই বিল্ডিংটা ডিটারমাইন করতে পারছেন না, ডিফাইন করতে পারছেন না বিটুইন IS 16 and IS 40, হতেই পারে যে আপনি আসলে ডিস্টিংগুইশ করাটা আপনার জন্য খুব প্র্যাকটিক্যালি চ্যালেঞ্জ মনে হচ্ছে, তখন হোয়াট ইউ উইল ডু, আপনার তখন আসলে কাজটা কি, তখন আপনার আসলে মানে কি কাজ করবেন? ওকে, সো তখন আপনাকে যেটা করতে হবে, তখন আপনাকে ফার্স্টে ডিসাইড করতে হবে যে আপনি যেই অ্যাসেটটা ইনভেস্টমেন্ট প্রপার্টি বলবেন এবং যে অ্যাসেটটাকে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বলবেন, এইটাকে কি আপনি সেপারেটলি পারপাসে ইউজ করতে পারেন কিনা, মানে ইন্ডিভিজুয়াল পারপাসে ইউজ করতে পারেন কিনা, মানে যেটা আপনি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট বলছেন সেটা আপনি সেপারেটলি সেল করতেও পারবেন, সেটা আপনি সেপারেটলি অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস ইউজও করতে পারবেন। আবার যেটাকে আপনি ইনভেস্টমেন্ট প্রপার্টি বলতেছেন, ওই ফ্ল্যাটটাকে অথবা ওই পোর্শনটাকে আপনি সেপারেটলি রেন্ট দিতে পারবেন অথবা সেপারেটলি সেল করতে পারবেন। দ্যাট ইউ ক্যান ডিটারমাইন অর নট, ওই সেপারেট পোর্শনটা, ইন্ডিভিজুয়াল পোর্শনটা সেপারেটলি আইডেন্টিফাই করা পসিবল কিনা। যদি পসিবল হয় তাহলে যতটুকু IS 16 ততটুকু IS 16 অ্যাপ্লিকেবল হবে, যতটুকু IS 40 ততটুকু IS 40 অ্যাপ্লিকেবল হবে। বাট যদি এটা না পারেন, যদি এটা পসিবল না হয়, তখন আপনি এটার জন্য অ্যাকাউন্টিং জাজমেন্ট ইউজ করবেন, এবং সেই জাজমেন্টটা ইউজ করার ক্ষেত্রে আপনার গ্রুপ অ্যাকাউন্টিং এর একটা পলিসি আপনাকে ফলো করতে হবে। সো এটার ক্ষেত্রে সিম্পল কথা,
যে আপনি IS-16 এবং IS-40, যেটা আমরা একটু পরে একটা এক্সাম্পলে দেখব, যে IS-16 এবং IS-40 এই দুটার যদি কোনো কম্বিনেশন অফ অ্যাসেট হয়, ইট কুড বি আপনি একটা বিল্ডিং ইউজ করছেন, সেই বিল্ডিং এর একটা সাইট, একটা পোর্শন আপনি ইউজ করছেন আপনার অফিস পারপাসে, যেখানে এমপ্লয়িরা অফিস করে, আরেকটা পোর্শন হয়তো বা 3 তলা 4 তলা 5 তলা হোয়াটএভার, সেটা আপনি আপনার থার্ড কোন একটা টেনেন্টকে লিজ দিয়ে দিছেন অথবা রেন্ট দিয়ে দিছেন, হইতেই পারে। তখন আপনাকে এই ফর্মুলাটা চিন্তা করতে হবে যে আপনার ফার্স্টেই দেখতে হবে যতটুকু পোর্শন আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাসে ইউজ করছেন সেটাকে সেপারেটলি কন্ট্রাক্ট করা যায় কিনা, আবার যতটুকু পারপাসে আপনি ইউজ করতেছেন ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে ততটুকু কি আপনি আলটিমেটলি সেপারেটলি রেন্টাল ইনকাম জেনারেট করতে পারেন কিনা, ততটুকু কি আপনি সেপারেটলি সেল করতে পারবেন কিনা। যদি এটা ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করা যায়, ক্লিয়ারলি আইডেন্টিফাই করা যায়, তাহলে আপনাকে রেসপেক্টিভ ইউজ অনুযায়ী ওইটাকে আলটিমেটলি অ্যাপ্লাই করতে হবে। যতটুকু IS-16 হবে ততটুকুর জন্য IS-16 মানে এটাকে সেগ্রিগেট করতে হবে, আর যতটুকুর জন্য IS-40 হবে ততটুকু আপনাকে IS-40 আন্ডারে ট্রিট করতে হবে। নাও যদি এটা ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করতে না পারেন, তখন আপনাকে অফকোর্স প্রফেশনাল জাজমেন্ট এবং গ্রুপ রিপোর্টিং এর অ্যাকাউন্টিং, আপনার যে গ্রুপ অ্যাকাউন্টিং পলিসি আছে সেই অনুযায়ী আসলে আপনাকে এটা ফলো করতে হবে। সো দ্যাটস ইট, দ্যাটস অল অ্যাবাউট আওয়ার পার্ট। ওকে, এইটুকু পর্যন্ত আমরা যতটুকু দেখলাম, এইটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো কনফিউশন আছে কি না, প্লিজ লেট মি নো। লিজের যে একটা লাইন বলা ছিল যে লিজ থেকে যদি কোনো ইনকাম হয় বা ধরেন কোনো কস্ট অ্যারাইজ হয়, সেটা কি ইনভেস্টমেন্ট প্রপার্টি 40 আন্ডারে পড়বে? একটু আবার বলবেন কাইন্ডলি, আমি বুঝি নাই কথা। মানে এখানে যে স্লাইডটা একটু উপরে উঠাবেন, এইটা হ্যাঁ হ্যাঁ, এই যে লিজ থার্ড পার্টি আন্ডার অপারেশন লিজ, হ্যাঁ অপারেটিং লিস্ট। এখন অপারেটিং লিজ সাপোজ আমি 1 বছরের জন্য লিজ নিলাম, এই 1 বছরের মধ্যে যে ইনকাম এবং এক্সপেন্স যা অ্যারাইজ হবে সেটার সম্পূর্ণ আপনার অ্যাকাউন্টেবিলিটি তো আমার। তো এখান থেকে যদি কোনো গেইন বা লস অ্যারাইজ হয়, এটা কি আমরা IS-40 আন্ডারে চার্জ করব? অপারেটিং লিস্ট থেকে যে ইনকামটা হবে, হ্যাঁ IS-40 আন্ডারে ট্রিট করবো এটা আমরা, ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট প্রপার্টি। আচ্ছা আচ্ছা, ওকে, আর যেটা আমার এক্সপেন্স হবে সেটা আমাকে প্রফিট এন্ড লসে চার্জ করে দিতে হবে এক্সপেন্সটা সরাসরি। ক্লিয়ার? ওকে, এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে নেক্সট পার্ট অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে রেকগনিশন অ্যান্ড মেজারমেন্ট। ওকে, অ্যান্ড এই রেকগনিশনের মধ্যে আমরা জানি এটা দুই রকম থাকে, একটা হচ্ছে ইনিশিয়াল রেকগনিশন আর একটা হচ্ছে সাবসিকুয়েন্ট। রেকগনিশন এন্ড মেজারমেন্টের মধ্যে দুইটা থাকে, একটা হচ্ছে ইনিশিয়াল মেজারমেন্ট রেকগনিশন, অফকোর্স দ্য রেকগনিশন পার্ট, যেটা আমরা ক্রাইটেরিয়া মিট করলে এটাকে আমরা ইনভেস্টমেন্ট প্রপার্টি বলবো, আদারওয়াইজ এটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি বলবো না। আর মেজারমেন্টটা দুই ভাবে থাকে, একটা হচ্ছে ইনিশিয়াল মেজারমেন্ট আর একটা হচ্ছে সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। সো ইনিশিয়াল মেজারমেন্ট কি, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট কি, সেটা আমরা অলরেডি IS-16 এও দেখে আসছি। ইনিশিয়াল মেজারমেন্টটা হচ্ছে যেটা আমার ইনিশিয়ালি আমার এই ইনভেস্টমেন্ট প্রপার্টিকে কোন ভ্যালুতে মেজার করব সেটা, আর সাবসিকুয়েন্ট মেজারমেন্টটা হচ্ছে বেসিক্যালি আমার পরবর্তীতে আফটার দ্য ইনিশিয়াল মেজারমেন্ট, সেটাকে আমরা বলি সাবসিকুয়েন্ট। তো আমরা একটু দেখি আমাদের এই অ্যাসেটটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টিটাকে আমরা তখনই ইনভেস্টমেন্ট প্রপার্টি বলতে পারবো যখনই এটা আমার দুইটা ক্রাইটেরিয়া মেট করবে, এবং এই দুইটা ক্রাইটেরিয়া ইজ সিমিলার টু দ্য IS-16 প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, and it will be similar to IS-38 intangible asset, because asset criteria, it is probable that the future economic benefits that are associated with the property will be flow to the entity. That's it, যেটা আমরা জানি অলরেডি। অ্যান্ড দ্য কস্ট রিলেটেড টু ইনভেস্টমেন্ট প্রপার্টি ক্যান বি মেজার্ড রিলায়েবলি। যখনই এই ডাবল এন্ট্রি আমরা দিব এবং যখনই আমার ইনভেস্টমেন্ট প্রপার্টি রেকর্ড করতে হবে, তখনই এইটাকে আমার ইনিশিয়ালি অফকোর্স ইনভেস্টমেন্ট প্রপার্টি আমি ডেবিট তখনই বলতে পারবো এটার প্রবাবল ইকোনমিক বেনিফিট যদি এন্টিটি পায় এবং এটার কস্টটা যদি রিলায়েবলি মেজার করা যায়।
আদারওয়াইজ এটাকে আমরা ইনভেস্টমেন্ট প্রপার্টি বলতে পারবো না। দুইটা ক্রাইটেরিয়া মিট করতে হবে। অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট ইজ, আমি যখন এটাকে ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসাবে রেকর্ড করব, অফকোর্স ডাবল এন্ট্রি আমি দিলাম ইনভেস্টমেন্ট প্রপার্টি ডেবিট, ব্যাংক ক্রেডিট অর লিস্ট পেয়েবল ক্রেডিট, লিস্ট লাইবিলিটি ক্রেডিট, বাট এইটার ক্ষেত্রে আমার অ্যামাউন্টটা কত হবে, দ্যাট ইজ দ্য অ্যানাদার পার্ট। অ্যামাউন্টটা যত হবে এটাকেই আমরা বলি আমাদের আলটিমেটলি মেজারমেন্ট। এখন আমরা একটা আইএসএ অলরেডি দেখেছি, আইএস 16-এ, যে ইনিশিয়ালি আমরা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টকে কোন ভ্যালুতে মেজার করতাম, কস্ট মডেলে, কস্ট মেথডে। এখানেও খেয়াল করে দেখবেন যে আমরা ইনভেস্টমেন্ট প্রপার্টিটাও ইনিশিয়ালি কস্ট মেথডেই মেজার করব। দ্যাট ইজ আ সেম আইএস 16 ইনিশিয়াল রেকগনিশন অ্যান্ড মেজারমেন্ট। তাহলে আমার কস্ট মডেলটা কি, আমার এই ইনভেস্টমেন্ট প্রপার্টি ইনকার করতে, মানে অবটেইন করতে অথবা কনস্ট্রাক্ট করতে, পারচেজ করতে টোটাল যত টাকা কস্ট হয়েছে, সেই কস্টটাকেই আমরা বলতেছি ইনিশিয়াল কস্ট। ইনিশিয়াল কস্ট, এবং যেটা থেকে আমার অ্যাকুমুলেটেড অর যদি কোনো ডেপ্রিসিয়েশন থাকে সেটা আমরা বাদ দিব, যদি কোনো ইম্পেয়ারমেন্ট লস থাকে সেটা আমরা বাদ দিব। সো দ্যাট ইজ কল্ড দ্য কস্ট মডেল। অ্যান্ড এই কস্ট মডেলটা এক্স্যাক্টলি সেম অ্যাজ দ্য আওয়ার আইএস 16 কস্ট মডেল। আমরা আইএস 16-এ ঠিক যে কস্ট মডেলটা দেখেছি এখানেও ঠিক একই কস্ট মডেল। There is no such difference between cost model under IS 16 and cost model under IS 40. Same. But there will be some difference in IS 40, that is called subsequent measurement. You see, subsequently আমরা ইনভেস্টমেন্ট প্রপার্টিটাকে দুইটা মেথডে মেজার করতে পারি, দুইটা মডেলে মেজার করতে পারি। অ্যাগেইন এখানেও কস্ট মডেল, দ্যাট ইজ আ সিমিলার টু IS 16 কস্ট মডেল। এখানেও সেম, আমরা অ্যাসেটটার কস্ট ভ্যালুতে এটাকে মেজার করব অ্যাজ উই হ্যাভ গিভেন দ্য কস্ট মডেল প্রিভিয়াসলি। অ্যান্ড এখান থেকে যদি কোনো ডেপ্রিসিয়েশন থাকে সেটা আমরা নর্মাল ভাবে ডেপ্রিসিয়েশন করব। ওকে, বাট that is the different part in IS 40, that is called another measurement method, that is called fair value model. You see, আপনারা যখন IS 16-এ পড়ে আসেন, that was a revaluation model, okay, and that was IS 16, and as per IS 40 this is not anymore a revaluation model. এটাকে আমরা আর revaluation model বলছি না, এটাকে আমরা বলছি fair value model. And for your kind information, there is a huge difference between revaluation model and fair value model. The difference are, revaluation model এ আমরা এটার revaluation একটা amount market value করি, হ্যাঁ এখানেও market value করি, এবং এখানেও আমরা প্রতি বছর এটাকে revalue করি, that's not a problem. Second part, what was that? We calculated any gain or loss from the revaluation model এবং সেটাকে আমরা unrealized gain হিসেবে দেখাই, but that is the change over here. আমার ফেয়ার ভ্যালুর কারণে যদি কোনো গেইন অর লস হয় ইনভেস্টমেন্ট প্রপার্টিতে, সেটা আমরা সরাসরি স্ট্রেট ওয়েতে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে দেখাতে পারবো, নট আন্ডার রিভ্যালুয়েশন রিজার্ভ। অ্যান্ড দ্য লাস্ট ডিফারেন্স ইজ, আমার রিভ্যালুয়েশন মডেলে আমরা সাবসিকুয়েন্টলি ডেপ্রিসিয়েশন করতাম, বাট ফেয়ার ভ্যালু মডেলে উই ডোন্ট নিড টু চার্জ এনি ডেপ্রিসিয়েশন, and that is the difference between revaluation model and fair value model. এখন আমার আপনাদের কাছে একটা ছোট্ট কথা আছে, ছোট্ট কথা হচ্ছে, আমরা এই যে ডিফারেন্স গুলো দেখলাম এর মধ্যে দুইটা মেইন ডিফারেন্স। একটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেলে আমার যদি কোনো গেইন অথবা লস হয় এটাকে আমরা আদার কম্প্রিহেনসিভ ইনকামে দেখাতাম, প্রফিট অ্যান্ড লসে দেখাতে পারতাম না। বাট ইনভেস্টমেন্ট প্রপার্টিতে আমরা এখানে যদি কোনো গেইন অথবা লস হয় এটাকে সরাসরি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে আমরা দেখাতে পারবো, এটার জন্য আমার আদার কম্প্রিহেনসিভ ইনকামে যেতে হবে না। নাও মাই কোয়েশ্চেন ইজ ওয়াই? কোয়েশ্চেনটা হচ্ছে যে কারণ যেহেতু এটা আমরা IS 40 আন্ডারে অলরেডি ট্রিট করছি, তো ইন দ্যাট কেস এটা তো আমরা নরমাল কোর্স অফ বিজনেস এর আন্ডারে পড়ে যাচ্ছে, তাই না? না, IS 40 কিন্তু নরমাল কোর্স অফ বিজনেস মানে বলতে আমি ঠিক বুঝিনি, আবার বলেন একটু।
মানে আমরা ওসিআই তে তো আমরা সেই গেন অথবা লস গুলোই চার্জ করি যেটা আমাদের নর্মাল কোর্স অফ বিজনেস থেকে অ্যারাইজ করে না। ওকে, মানে যেটা বেসিক্যালি আমরা ইউজ করতেছি, যেটা আমি ইমিডিয়েটলি সেল করতে পারবো না, ইউজফুল লাইফ শেষে আমি এটা সেল করতে পারবো, ঠিক না? মোটামুটি কিছুটা কনসেপ্ট এরকমই, বাট আমি যেটা আর একটু বুঝতে চাচ্ছিলাম যে আমি ওসিআই তে আবার একটু ক্লিয়ার হ্যাঁ, করে দিই। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টও আমি অর্ডিনারি কোর্স অফ বিজনেসে সেল করি না, ইনভেস্টমেন্ট প্রপার্টিও কিন্তু আমি অর্ডিনারি কোর্স অফ নর্মাল কোর্স অফ বিজনেস আমি সেল করি না, প্লিজ মেক শিওর এটা। ওকে, তানজিম কিছু বলতে চান? তানজিমুল? স্যার এইখানে ডাইরেক্ট এসব বলে ক্যান করবো স্যার, আমি এটা আসলে শিওর না স্যার। আচ্ছা, ফার্স্টে আমরা আসি এটার কমার্শিয়াল সাবস্টেন্সটা কিভাবে আমি জেনারেট করতে পারি। ওকে, আপনি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট যখন অ্যাকোয়ার করলেন, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টটা আসলে কি, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের পারপাসটা কি, এটিকে আপনি ইমিডিয়েটলি সেল করে দিবেন, এটিকে আপনি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের জন্য ইউজ করতেছেন, নাকি এটা আপনার বিজনেসের লং টার্ম ইউজ করার জন্য আপনি এটাকে পারচেস করছেন? অবভিয়াসলি লং টার্ম ইউজ। এটাকে আপনি লং টার্ম ইউজ করার জন্য পারচেস করছেন। এখন এটার ভ্যালু চেঞ্জ হওয়ার কারণে যদি কোনো গেইন হয়, এই যে গেইনটা হলো, এই গেইনটাকে আপনি ইমিডিয়েটলি রিয়েলাইজ করতে পারবেন? না স্যার। এটা আপনি কখন রিয়েলাইজ করতে পারবেন? যখন এটার ইউজফুল লাইফ শেষ হয়ে যাবে, এবং ইউজফুল লাইফ শেষ হওয়ার পর যখন আপনি সেল করবেন তখন। এর আগে কি এটা পসিবল, এটার গেইনটা রিয়েলাইজ করা? না স্যার, পসিবল না। তাহলে এটার জন্যই আমরা এটার গেইনটাকে কখনোই প্রফিট অ্যান্ড লসে আনতাম না, আমরা এটাকে আদার কম্প্রিহেনসিভ ইনকামে আনতাম, আনরিয়েলাইজড গেইন হিসাবে। গট দ্য পয়েন্ট? ইয়েস স্যার, বুঝতে পারছি। বাট বাট হোয়াট অ্যাবাউট, আপনি একটু চিন্তা করেন, হোয়াট অ্যাবাউট দ্য ইনভেস্টমেন্ট প্রপার্টি? ইনভেস্টমেন্ট প্রপার্টিটা আমরা কেন কেন কনসিডার করছি? ইনভেস্টমেন্ট প্রপার্টি আমরা কনসিডার করছি এই জন্য, কেননা এই ইনভেস্টমেন্ট প্রপার্টির পারপাসটাই হচ্ছে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন অর রেন্টাল ইনকাম। তার মানে আমার এইটার ভ্যালু যতটুকু বাড়লো, আমি চাইলে কিন্তু এটা ইমিডিয়েটলি সেল করতে পারবো, আমি চাইলে কিন্তু ইমিডিয়েটলি এটাকে আলটিমেটলি আপনাকে কনসিডার করতে পারবো, রাইট? গেইন রেকগনাইজ করতে পারবো। তো সেই ক্ষেত্রে এটা আমার কখনোই ওয়েট করতে হবে না ইউজফুল লাইফ পর্যন্ত। দ্যাট ইজ দ্য পারপাস, দ্যাট ইজ দ্য রিজন আমি আমার অ্যাসেটটার ক্ষেত্রে, আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্ষেত্রে আমাকে ওয়েট করতে হয়, এটাকে আমি আনরিয়েলাইজড ইনকাম হিসেবে দেখাই, অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে এটাকে আমরা আমাদের স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ইমিডিয়েটলি দেখাই, কেননা দ্যাট ইজ হেল্প ফর ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। ইউ সি দ্য ওয়ার্ড ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন। ওকে, that is the purpose of investment property, and that is the main reason of commercial substance. Okay, I'm not considering the legal context over here. And the another point is revaluation model আমরা কেন এটাকে depreciation করি? Because আমি আমার অ্যাসেটটাকে ইউজ করতেছি, কনজিউম করতেছি, এটার ওয়্যার এন্ড টিয়ার হচ্ছে, এই জন্য আমরা এটাকে ডেপ্রিসিয়েশন করে এটার ইকোনমিক ভ্যালুটা কনসিডার করি, এন্ড এটা না হলেও আমরা ইম্পেয়ারমেন্ট লস করি। ওকে, বাট থিঙ্ক অ্যাবাউট দ্য ইনভেস্টমেন্ট প্রপার্টি, এটার জন্য আমরা কি করতেছি, এটার ফেয়ার ভ্যালুতেই কিন্তু রিফ্লেকশনটা চলে আসতেছে। যদি অ্যাসেটের কন্ডিশন কমে যায়, মানে অ্যাসেটের কন্ডিশন যদি ডিক্লাইন করে, ইকোনমিক ভ্যালু যদি ডিক্লাইন করে, অফকোর্স এটার মার্কেট ভ্যালুটা কমে যাবে, অফকোর্স দ্যাট উইল বি অ্যাডজাস্টেড থ্রু দ্য ফেয়ার ভ্যালু গেইন অর লস, and that is the part। এই জন্য আমার ফেয়ার ভ্যালু মডেলের কোনো ডেপ্রিসিয়েশন চার্জ করতে হয় না, and that is the difference between revaluation model and fair value model। so please make sure এই কমপ্লিকেসিটা কখনোই আনবেন না যে রিভ্যালুয়েশন মডেল এবং ফেয়ার ভ্যালু মডেল এটা আলটিমেটলি একই জিনিস না, এটা কখনোই এক জিনিস না। ওকে, আর জেনারেলি তো আমরা ইনভেস্টমেন্ট প্রপার্টিতে কখনো তো ডেপ্রিসিয়েশন চার্জ করিও না, রাইট? মানে ইনভেস্টমেন্ট না না, কস্ট মডেলে থাকতে চার্জ করি, প্লিজ রকি। এই যে না, কস্ট মডেল তো স্যার তখন করি না যে যখন এটা আমার ধরেন প্রপার্টিটা আন্ডার ইউজে হয় আর কি। নো 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 নো,
যদি আপনার ইনভেস্টমেন্ট প্রপার্টি কস্ট মডেলে রাখেন, তখন তার মানে কি এটা আপনার ফেয়ার ভ্যালু মেজার করতেছেন না, রাইট? জি। তার মানে এটা কোনো গেইন লস, ফেয়ার ভ্যালুর কোনো গেইন অথবা লস প্রফিট অ্যান্ড লস আসতেছে। না না, বাট ওই ক্ষেত্রে কি হবে, অ্যাসেটটার একটা ইকোনমিক ভ্যালুর কন্ডিশনটা মানে আপনাকে কনসিডার করতে হবে না, যেটা চেঞ্জ হবে, ডিক্লাইন করবে। ডিক্লাইন করলে সেটা তো আপনার ধরেন একটা, তখন তো রিভ্যালুয়েশন করতেই হবে আর কি। রাইট। তখন যদি আপনি ফেয়ার ভ্যালু মডেলে চলে যান, তখন আপনাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে না। কনফিউশন লাগতেছে জানেন? মানে কনফিউশন না, মানে একটা একটু মানে কিছু কিছু কনসেপ্ট ক্ল্যাশ করছে বলেন আর কি। বলেন। মানে যেমন ধরেন একটা বিল্ডিং, এটা আমি কস্ট মডেলে আপনি ক্যাপিটালাইজ করলাম, হুম। এটা ওভার দ্য ইয়ার আমি ডেপ্রিসিয়েশন এটা কি করলাম, ঠিক আছে। এটা কি ইনভেস্টমেন্ট প্রপার্টি বলতেছেন, ঠিক না? মানে বিল্ডিংটা হ্যাঁ ইনভেস্টমেন্ট প্রপার্টি, রাইট? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তো আপনি বিল্ডিংটা মানে এটা এখন আমি ইউজ কর, বিল্ডিংটা আপনি কোন মডেলে রাখতে চান, মানে কোন মেজারমেন্ট বেসিসে রাখতে চান? কস্ট মডেলে রাখতে চান, ইউজ করতেছেন না? কস্ট মডেলে, হ্যাঁ। এটা আপনি ভাড়া দিয়ে দিচ্ছেন, ঠিক না? না না, ভাড়া দিইনি, আমি ইউজ করতেছি। ইউজ করলে তার ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে না ব্রাদার। তাহলে তো এটা IS16 চলে আসলো না? তখন আই সিস্টেমে চলে যাবে। এটাই জিজ্ঞেস করলাম, এটা কি ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি কি কনসেপ্টটা বুঝাতে পারতেছি আপনাদেরকে? জি জি। এনি কনফিউশন তানজিম? ক্লিয়ার ভাই? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে। সো এই ক্লারিফিকেশনটা আপনারা এই ইলাস্ট্রেশনটা থেকে একটু নিয়ে চেষ্টা করেন বোঝার জন্য, তাহলে হয়তো বা আমার জন্য আরেকটু ইজিয়ার হবে। ওকে। সো আপনার রিকোয়ারমেন্ট এটা, এই যে শো দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট।
স্যার ক্যালকুলেশনটা একটু দেখাবেন। আমরা কি বুঝতে পারলাম? ক্লিয়ার? তো একটু আপনাদের সাথেই ট্রাই করি ব্যাপারটা নিয়ে ডিসকাশন করতে। সো আমাকে এটা ডাবল এন্ট্রি করতে বলা হচ্ছে, অথবা অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা আমাকে দেখাতে হবে। আমার একটা বিল্ডিং, যেটা আসলে ল্যান্ড এবং বিল্ডিং এটা আলাদা করেই বলা আছে। টোটাল হচ্ছে আমার 1.5 মিলিয়ন, 15 লাখ, এবং এর মধ্যে বিল্ডিং কম্পোনেন্ট হচ্ছে 500,000, মানে 5 লাখ। ঠিক আগের কোয়েশ্চেনটার মতোই, যেটা আসলে আহ, আমার ইউজফুল লাইফ হচ্ছে 30 ইয়ার্স, যেটা এখন আমার রিভ্যালুয়েশন করলে ফেয়ার ভ্যালু দ্বারা হচ্ছে 2 মিলিয়ন। আমি যদি এটাকে কস্ট মডেলে রাখি, ইনিশিয়ালি আমার ডাবল এন্ট্রি হবে ইনভেস্টমেন্ট প্রপার্টি ডেবিট, ব্যাংক অর পেয়েবল ক্রেডিট। এর সাবসিকুয়েন্টলি আমি যদি কস্ট মডেলেই থাকি, তাহলে আমার এই অ্যাসেটটার জন্য যে ডেপ্রিসিয়েশন হবে, সেই ডেপ্রিসিয়েশনটা আমাকে চার্জ করতে হবে। সো ডেপ্রিসিয়েশন আমি কত চার্জ করবে? সেখানে 1.5 মিলিয়নের মধ্যে 500,000 যদি আমার ল্যান্ড হয়, তাহলে 1 মিলিয়ন হচ্ছে আমার বিল্ডিং। তাহলে 1 মিলিয়নকে আমি 30 ইয়ার্স দিয়ে ডিভাইড করলে 33,333 ডেপ্রিসিয়েশন আমি পাই। সো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এটার মধ্যে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে কি যাবে? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে যাবে হচ্ছে আমার এই অ্যামাউন্টটা। আর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার কি যাবে? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যাবে আমার এই যে কস্ট, এটা থেকে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে যে ক্যারিং ভ্যালুটা থাকে সেটা। এখন আসে যে আমি ইনিশিয়ালি যে ভ্যালুতে মেজার করলাম, আমি যদি এটা সাবসিকুয়েন্টলি ফেয়ার ভ্যালুতে মেজার করি, তাহলে কি হয়? সাবসিকুয়েন্টলি যদি আমি ফেয়ার ভ্যালুতে মেজার করি, তাহলে আমার ফেয়ার ভ্যালু দাঁড়ায় হচ্ছে 1.5 মিলিয়ন, যেটা ছিল সেটা হয়ে গেছে হচ্ছে 2 মিলিয়ন। তাহলে 1.5 মিলিয়ন থেকে 2 মিলিয়ন, মানে আমার 500,000 ভ্যালু বেড়ে গেছে। সো যতটুকু ভ্যালু বাড়ছে, ততটুকু আমার ইনভেস্টমেন্ট প্রপার্টি ডেবিট হয়ে যাবে, বিকজ এটা আমার ইনভেস্টমেন্ট প্রপার্টির ভ্যালুটাকে বাড়িয়ে দিবে। অ্যান্ড যেটুকু আমার ইনকাম হয়েছে, মানে ফেয়ার ভ্যালুর কারণে যতটুকু গেইন হয়েছে, সেটা আমি সরাসরি ট্রান্সফার করতে পারবো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে। তার মানে আমার ডাবল এন্ট্রি হবে ইনভেস্টমেন্ট প্রপার্টি ডেবিট, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ক্রেডিট 500,000, 500,000। তাহলে এখন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার কত টাকা যাবে? আমি যদি এভাবে দেখাই, মানে আলটিমেটলি আলাদা আলাদা করে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে আমার যাবে হচ্ছে ফেয়ার ভ্যালু গেইন ফ্রম ইনভেস্টমেন্ট প্রপার্টি, এই 500,000। আর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার কি যাবে? ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে এই যে 200,000, যেটা আমার ফেয়ার ভ্যালু। That is how you can present your investment property as per IAS 40. So that is the difference between IAS 16 and IAS 40. Just এই জায়গাটাতে ডিফারেন্স, এবং এই জায়গাটাতে আমাকে চেঞ্জটা করতে হবে as per IAS 40 fair value model. Okay, that is the significant part of IAS 40, like the maximum portion we have done. Just one thing that we need to actually newly understand. Okay, that one thing is transfer from investment property to property plant and equipment, or from to property plant and equipment to investment property, whatever যেটাই আপনি বলেন। সো দুইটার মানে আলটিমেটলি একই কনসেপ্ট। একটা যদি আপনি বুঝেন, ভাইস ভার্সা, মানে আরেকটা আপনি অটোমেটিক্যালি বুঝবেন। এটি বেসিক্যালি হচ্ছে লাস্ট কনসেপ্ট, দ্যাট ইজ ট্রান্সফার টু
or from investment property to property plant and equipment. ওকে, এটা আমরা কি বুঝি আসলে, মানে এই কনসেপ্টটা কি সেটার আন্ডারস্ট্যান্ডিংটা আগে আমরা ক্লিয়ার হই, তারপরে আমরা ডিটেলসে একটু যাই। আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত বা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আমার এটার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট প্রপার্টি ইউজ করতাম। ওকে, মানে IS40 আমরা ইউজ করতাম। এখন IS40 যখন আমরা ইউজ করতাম, অফকোর্স উই হ্যাভ ফলোড দ্য রেলেভেন্ট স্ট্যান্ডার্ড অফ IS40। মানে হচ্ছে আমি এটাকে যদি কস্ট মডেলে রাখি তাহলে এটা ডেপ্রিসিয়েশন করতাম, যদি ফেয়ার ভ্যালু মডেলে রাখি তাহলে এটার ডেপ্রিসিয়েশন আর হতো না, এটার গেইন অর লসটা আমি দেখাতাম স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, দ্যাটস ইট। দ্যাটস পার্ট উই হ্যাভ অলরেডি ডিসকাসড যে IS40 তে কি হয়। অন দ্য আদার হ্যান্ড IS16 এ কি হয় সেটাও আমরা জানি। মানে IS16 এ আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইনিশিয়ালি কস্ট মডেলে মেজার করি, সাবসিকুয়েন্টলি এটা কস্ট অথবা রিভ্যালুয়েশন মডেলে আমরা রেকর্ড করি, এবং যদি কোনো রিভ্যালুয়েশন হয় তাহলে সেখান থেকে কোনো গেইন অথবা লস হলে আমার আদার কম্প্রিহেনসিভ ইনকামের মাধ্যমে, আনরিয়েলাইজড ইনকামের মাধ্যমে এটাকে আমরা রেকর্ড করি। সো দ্যাট পার্ট উই অলরেডি নো। ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের IS40 তে কি বলে, IS16 এ কি বলে সেটা আমরা সবাই জানি। বাট এই জায়গাটাতে আমাকে একটু নতুন করে জানতে হবে, সেটা হচ্ছে IS40 থেকে IS16 এ গেলে আমি যখন ট্রান্সফার করব, মানে আমি আমার ইনভেস্টমেন্ট প্রপার্টি থেকে আমি আমার এই অ্যাসেটটাকে এখন আর ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে ইউজ করব না, আমি আমার অ্যাসেটটাকে এখন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে ইউজ করবো। এটা হইতেই পারে আমি বিল্ডিং এর একটা পার্ট এতদিন ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে ইউজ করতাম, এখন এটাকে আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট হিসেবে ইউজ করব। সেই ক্ষেত্রে আমাকে দুইটা জিনিস আগে ডিফাইন করতে হবে, একটা হচ্ছে ট্রান্সফার ডেট, ওই দিনের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে, আর আরেকটা হচ্ছে সাবসিকুয়েন্ট রিপোর্টিং ডেট, ওই দিনের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে। যেমন যদি এরকম হয় যে আমি একটা অ্যাসেট বছরের শুরুতে ইউজ করি ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে, আমি সেপ্টেম্বরের 1 তারিখে ডিসাইড করলাম যে আমি এটাকে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে নিয়ে যাব। সো ইট ক্যান অবভিয়াসলি বি ডান যে আমি ইনভেস্টমেন্ট প্রপার্টি ডি রেকগনাইজ করে দিব, 1 সেপ্টেম্বরে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট রেকগনাইজ করব। তাহলে সেই ক্ষেত্রে আমি যখন ডি রেকগনাইজ করব ইনভেস্টমেন্ট প্রপার্টি, ওইটার ক্যারিং ভ্যালু লাগবে, আবার আমি যখন রেকগনাইজ করব প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টকে সেটারও ক্যারিং ভ্যালু লাগবে অর রেকগনাইজড ভ্যালু লাগবে। সো এইটাই বেসিক্যালি ফার্স্ট স্টেপ অফ ট্রান্সফার। সেকেন্ড, আমি যখন ট্রান্সফার করে দিলাম, আমার ইনভেস্টমেন্ট প্রপার্টি এতদিন ছিল, এখন এটা হয়ে গেছে নতুন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, দ্যাট ইজ IS16। তখন আসলে কি হবে, দ্যাট ইজ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিসকাশন। তাহলে ফার্স্টে আমরা একটু দেখি, ফার্স্টে আমরা দেখব যে আমরা যখন ট্রান্সফারটা করব, ট্রান্সফার ডেটে এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে, এটা একটা পার্ট। অ্যান্ড পরবর্তীতে ইয়ার এন্ডে, মানে অ্যাট দ্য ইয়ার এন্ডে এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমরা কিভাবে চিন্তা করব, দ্যাট ইজ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেন। ওকে, এখন কোয়েশ্চেন হচ্ছে আমি যখন ট্রান্সফার করব, খেয়াল করে দেখেন আপনাকে বোথ পার্টটাই বেসিক্যালি চিন্তা করতে হবে। আপনি যখন ট্রান্সফার করবেন, অফকোর্স ইউ হ্যাভ টু ডি রেকগনাইজ ইনভেস্টমেন্ট প্রপার্টি, তার মানে ইনভেস্টমেন্ট প্রপার্টি ক্রেডিট হয়ে যাবে, অ্যান্ড ইউ হ্যাভ টু রেকগনাইজ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডেবিট হয়ে যাবে। এখন এখানে কোয়েশ্চেন হচ্ছে আপনি যে ইনভেস্টমেন্ট প্রপার্টিটাকে ডি রেকগনাইজ করে দিচ্ছেন, আপনি যে ইনভেস্টমেন্ট প্রপার্টিটাকে ক্রেডিট করে দিচ্ছেন, এটার অ্যামাউন্টটা কি হবে। অফকোর্স আপনি জানেন এটার অ্যামাউন্টটা দুইটা অপশনে হতে পারে, আইদার এটাকে আপনি এর আগ পর্যন্ত কস্ট মডেলে রাখছেন, এখন আপনি কোন মডেলে যাবেন সেটা, অথবা এটাকে আপনি এতদিন রিভ্যালুয়েশন মডেলে রাখছেন, এখন আপনি কোন মডেলে যাবেন সেটা। এই জায়গাটাতে আমাদের ডিসকাশন ইজ ভেরি মাচ স্ট্রেট ফরওয়ার্ড এবং ভেরি মাচ কানেক্টিং। সেটা হচ্ছে যদি আমি আমার ইনভেস্টমেন্ট প্রপার্টিটাকে এতদিন পর্যন্ত জানুয়ারির 1 তারিখ থেকে সেপ্টেম্বরের এই 1 তারিখ পর্যন্ত, মানে অগাস্টের 31 তারিখ পর্যন্ত অথবা 30 তারিখ পর্যন্ত যদি আমি আমার এই ইনভেস্টমেন্ট প্রপার্টিটাকে কস্ট মডেলে মেজার করে আসতাম আর কস্ট মডেলে মেজার করে আসি, তাহলে সাবসিকুয়েন্টলি এইটাকে আমি আমার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের জন্য দুটো অপশনই চুজ করতে পারবো। দুটো অপশন হচ্ছে আইদার আমি কস্ট মডেলেও রাখতে পারবো অথবা রিভ্যালুয়েশন মডেলে যেতে পারবো, হোয়াট এভার অপশন আই ক্যান চুজ। আবার যদি আমি এটাকে ফেয়ার ভ্যালু মডেলে রাখতাম এতদিন, আই ডোন্ট হ্যাভ এনি অপশন, কেননা আমি অলরেডি মেজারমেন্ট ভ্যালু চেঞ্জ করে ফেলছি, আমি কস্ট থেকে কারেন্ট ভ্যালুতে চলে আসি। সো যদি আমি আমার ইনভেস্টমেন্ট প্রপার্টিকে ফেয়ার ভ্যালু মডেলে রেকগনাইজ করে আসি এতদিন, মেজার করে আসি এতদিন, I have to follow onwards revaluation model under IS16. That's the part. এখন এই যে at the date of transfer
এখানে আমি যখন ফেয়ার ভ্যালুতে সুইচ করব, মানে ফেয়ার ভ্যালু থেকে যখন আমি রিভ্যালুয়েশনে সুইচ করব, সেই জায়গাটাতে যদি কোনো গেইন অথবা লস হয়, সেইটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমি কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী দিব, এইটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি অ্যাট দ্য ডেট অফ ট্রান্সফার যদি এখানে কোনো গেইন অথবা লস হয়, সেইটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আমি দিব এটার প্রিভিয়াস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী, মানে এক্সিস্টিং যেটাকে আমরা বলি, মানে আমি যে স্ট্যান্ডার্ড এতদিন ফলো করে আসছি, দ্যাট ইজ কল IAS 40। তার মানে অ্যাট দ্য ডেট অফ ট্রান্সফার যদি এখানে কোনো আমার ভ্যালু ইনক্রিজ অথবা ডিক্রিজের কারণে কোনো গেইন অথবা লস হয়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এটার জন্য ফলো করব IAS 40 যে ট্রিটমেন্টটা, দ্যাট মিনস ফেয়ার ভ্যালু মডেলের যে ট্রিটমেন্টটা, দ্যাট মিনস প্রফিট অ্যান্ড লস আমি দেখাবো। অ্যান্ড সাবসিকুয়েন্টলি পরবর্তীতে অ্যাট দ্য রিপোর্টিং ডেটে কিন্তু আমার আর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রিভিয়াসলিটা এক্সিস্ট করে না। আমি ট্রান্সফারের পর থেকে নতুন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে শিফট হয়ে গেছি, ট্রান্সফার হয়ে গেছি, আমার পলিসি চেঞ্জ হয়ে গেছে। সো রিপোর্টিং ডেটে আমি যে গেইন অথবা লসটা করব, আমি যদি রিভ্যালুয়েশন মডেলে যাই, তাহলে ইয়ার এন্ডেও আমাকে আবার রিভ্যালুয়েশন করতে হবে, এবং সেই ডেটে যদি আমার কোনো গেইন অথবা লস হয়, সেই গেইন অথবা লসটা অবশ্যই আমাকে আমার নতুন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, newly adopted accounting standard, that is revaluation model, that is other comprehensive income, that is unrealized income হিসেবে আমাকে রেকর্ড করতে হবে as per revised new adopted accounting standard. That is the part of transfer. আমি খুব সিম্পল ভাবে বলা ট্রাই করলাম, এখানেও খুব সিম্পল ভাবে আপনাকে চিন্তা করতে হবে, বাট এখানে কমপ্লিকেসিটা আছে। সেটা হচ্ছে আপনি এতক্ষণ চিন্তা করছেন যে এতদিন IAS 40 তে ছিলেন, এখন IAS 16 এ যাচ্ছেন। আপনি যদি উল্টাটা চিন্তা করতে হয় যে এতদিন IAS 16 এ ছিলেন, এখন IAS 40 তে যাবেন, তখন আপনি কিভাবে চিন্তা করবেন? এখানেও একই জিনিস, আপনাকে ফার্স্টে ডিটারমাইন করতে হবে হচ্ছে ট্রান্সফার ডেট, আরেকটা হচ্ছে আমার রিপোর্টিং। ট্রান্সফার ডেটে আপনার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলা কিভাবে হবে, আর রিপোর্টিং ডেটে আপনাকে কিভাবে হবে। ট্রান্সফার ডেটে আপনাকে ফার্স্টে কি করতে হবে? ফার্স্টই ডিরেকগনাইজ করতে হবে হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এন্ড রেকগনাইজ করতে হবে হচ্ছে আমার ইনভেস্টমেন্ট প্রপার্টি। এখন আসেন, যখন আপনি ডিরেকগনাইজ করবেন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, তাহলে এখানে ডিরেকগনাইজ করার জন্য ফার্স্টে আসেন ডিরেকগনিশন। এখন ডিরেকগনিশনের জন্য আপনাকে দেখতে হবে আপনি কোন মডেল ফলো করে আসছেন। কোন মডেল বলতে, আপনি কি অ্যাজ পার ওল্ড IAS 16 কস্ট মডেল ফলো করছেন, অর রিভ্যালুয়েশন মডেল ফলো করছেন? সেই অনুযায়ী আপনাকে ক্যারিং ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। এখন আসেন, যদি কস্ট মডেলে থাকেন, দেন আপনি যখন রেকগনাইজ করবেন, তখন আপনি কস্ট মডেলেও থাকতে পারবেন অথবা ফেয়ার ভ্যালু মডেলে যেতে পারবেন। বাট যদি আপনি একবার রিভ্যালুয়েশন মডেল সুইচ করে ফেলেন, তখন আপনাকে IAS 40 টাও আলটিমেটলি IAS 40 আইদার কস্ট মডেল অর ফেয়ার ভ্যালু। ওকে, যদি আপনি একবার রিভ্যালুয়েশন মডেল সুইচ করে ফেলেন, তাহলে অফকোর্স আপনাকে ফেয়ার ভ্যালু মডেলেই যেতে হবে। দ্যার ইজ নো ওয়ে আউট ব্যাক টু ইউর কারেন্ট কস্ট, মানে যেটা আমরা জানি কস্ট মডেলে আর আপনি ব্যাক করতে পারবেন, হিস্টোরিক্যাল কস্টে আর ব্যাক করার কোনো ওয়ে নেই। এখন এখানে যদি কোনো গেইন অথবা লস হয়, এনি গেইন অর লস at the date of transfer, that should be recorded according to IAS 16 property plant and equipment, যেটাকে আমরা বলি old accounting standard. Okay, আর reporting date, so reporting date we have to apply IAS 40, and any gain or loss arises at the reporting date, that should be recorded as per new adopted accounting standard, that is IAS
40. That is how you can report or record your thing. স্যার এখানে একটু ইন্টারাপ্ট করব। Please, interrupt করেন আমি চাই না। এখানে যে একটা লাইন বলেছেন যে রিকগনাইজের নিচে any gain or loss at the date of transfer হুম, should be recorded according to IS 16 old IS। হুম, তো এখানে তো আমি জাস্ট আমার অ্যাসেটটাকে IS 16 থেকে জাস্ট 40 তে ট্রান্সফার করছি। হুম, এই ট্রান্সফারের মাঝখানে যে গেইন অর লসটা কিভাবে অ্যারাইজ হয়? ওকে, অবভিয়াস এখানে গুড কোয়েশ্চেন। সো আমি ধরে নিচ্ছি যে আপনি রিভ্যালুয়েশন মডেল ফলো করছেন, ঠিক না? ধরে নিচ্ছি রিভ্যালুয়েশন মডেল ফলো করছেন। রিভ্যালুয়েশন মডেলে আপনার ক্যারিং অ্যামাউন্ট আছে অফকোর্স, নাকি? ক্যারিং ভ্যালুটা কিভাবে পাইছেন? রিভ্যালুড অ্যামাউন্ট প্লাস এনি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, রাইট? এইটা আপনি পাইছেন 200,000। ক্লিয়ার? জি। এখন যখন আপনি ট্রান্সফার করলেন at the date of transfer, do you think আপনার অ্যাসেটের যে ফেয়ার ভ্যালু ছিল, আপনি যখন অ্যাসেটটা বছরের শুরুতে এটাকে মেজার করছেন এবং বছরের মাঝামাঝি সময় অথবা সেপ্টেম্বর 1 তারিখে ফেয়ার ভ্যালুটা কি সেম আছে? মার্কেট ভ্যালুটা কি সেম আছে? সেম কখনোই হবে না, কম বেশি হতে পারে ডিপেন্ডিং অন মার্কেট কন্ডিশন আর কি। রাইট? এখানে আমি ধরে নিচ্ছি যে আমার দ্য কারেন্ট মার্কেট ভ্যালু ইজ $2,30,000। এখন আপনি আমাকে বলেন, আপনি IS 16 এ ছিলেন এতদিন, এখন আপনি কোন মানে কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে যাবেন? IS 16 আপনার IS ক্যারিং ভ্যালু 40। কত ছিল? IS 16 আপনার ক্যারিং ভ্যালু কত ছিল প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে? 16 এ আমার ক্যারিং ভ্যালু ছিল আমার 230, 200,000 সরি ক্যারিং ভ্যালু। 2 লাখ। ওকে, এখন আসেন ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে আপনি রেকর্ড করবেন কত? রেকর্ড করব 230। ডেবিট কি ঠিক আছে? দেখেন তো। আর বাকি 30 আই থিংক যাবে রিভ্যালুয়েশন সারপ্লাসে। Yes, that is called revaluation reserve credit. IS 16 unrealized gain. এখন কি বুঝাইতে পারছি? আর এই আনরিয়ালাইজড গেইনটা তখন রিয়ালাইজ হবে যখন এই অ্যাসেটটা আমি সাবসিকুয়েন্টলি সেল করে দেব। রাইট। যেহেতু আমি ইনভেস্টমেন্ট প্রপার্টিতে চলে যাচ্ছি, এখন তো আর আমি সেল করতে পারবো না। এখন আমি এটাকে আমার মানে সরি মানে আমি তো ইনভেস্টমেন্ট প্রপার্টিতে যাচ্ছি, হ্যাঁ, যখন আমি সেল করে দিব তখন আমি পুরোটা গেইন রিয়েলাইজ করতে পারবো। I thought different. এক্সাম্পলটা ক্লিয়ার? জি, এক্সাম্পল ক্লিয়ার। ওকে, সঞ্জীব কোনো কনফিউশন আছে ভাই? Yes, sir, clear. এখন আসেন আমি ঠিক এই এক্সাম্পলটাই কন্টিনিউ করি। এট দ্য ট্রান্সফার ডেট, মানে এটা হচ্ছে ট্রান্সফার ডেটে ফেয়ার ভ্যালু ছিল হচ্ছে 2,30,000। এখন আপনি কোন মডেল ফলো করবেন IS 40 তে? সো অ্যাজ পার IS 40 উই হ্যাভ টু ফলো ফেয়ার ভ্যালু মডেল, ঠিক না? অন্য কোনো অপশন আছে আমার? কারণ আমি রিভ্যালুয়েশন মডেল অলরেডি সুইচ করে ফেলছি, ঠিক না? এখন at the date of year end or at the year end, the fair value became 2,50,000, and now what will be the adjustment for fair value increase? এখন এই যে ফেয়ার ভ্যালু যে বাড়লো, কতটুকু বাড়ছে ফেয়ার ভ্যালু? 20,000. এখন এই 20,000 কোথায় যাবে?
স্যার এটা ডাইরেক্ট এসওপি এলে। এটা চলে যাবে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে, ফেয়ার ভ্যালু। আমি কি বুঝতে পারতেছি আপনাদেরকে ব্যাপারটা? ইয়েস স্যার। Okay, that's all about our IS 16 and IS 40. Thanks to you guys, you really helped me to complete two accounting standard. So the next class will be upon on like IS 38, IS 20, and if possible, we'll touch IS 23. So three accounting standard. You see, three accounting standard. So let's see কতটুকু cover করা possible. যদি তিনটা না হয়, of course we can target two. That is নন কারেন্ট অ্যাসেটটা আমাদের মনে হয় শেষ হয়ে যাবে এটা হলেই। So oh না sorry, IFRS 5 আছে। So IS 40 done. We will start IS 38, IS 23 and IS 20. So let's see how much we can complete. So যদি দুইটা হয়, then পরের ক্লাসের জন্য স্যাটারডের জন্য IFRS 5 and the remaining part of the next class on the next class. So that's all for today. Thank you so much. অনেক রাত হয়ে গেছে, I'm sorry extremely for that. So next Friday তে ইনশাআল্লাহ আমাদের ঠিক 11টায় ক্লাস, and we will try to keep it short, যেটা তানজিমের রিকোয়েস্ট থাকে। সো যাতে করে জুমার ইস্যুস না থাকে, and স্যাটারডে তে আমাদের সেম টাইম ইনশাআল্লাহ ক্লাস। এই সপ্তাহে ওইরকম কোনো চ্যালেঞ্জ নাই আল্লাহর রহমতে। So hope for the good thing will come. So that's all for today. Thank you সবাই। Thank you, sir. স্যার একটা কোয়েশ্চেন স্যার। Please. স্যার আমাদের যে সিলেবাসটা স্যার, মানে সিলেবাস বলতে স্যার মানে এক্সাম ফরম্যাটটা স্যার, যে সেকশন এ বি এন্ড সি স্যার, আপনি স্যার ফ্রাইডেতে যদি ক্লাসের আগে স্যার মানে কোন কোন চ্যাপ্টার থেকে কোন সেকশন একটু বেশি আসে এগুলো যদি একটু দেখা দিন। বেশি না, আমি বলে দিই ব্রাদার, বলে দিই। কোশ্চেন প্যাটার্নের স্ট্রাকচারটা অলরেডি কনফার্ম, যেটা আমরা দেখাইছি ও আগে। সেটা হচ্ছে কনসলিডেশন থেকে সেকশন এর ফার্স্ট কোশ্চেনটা আসবে 30 মার্কসের। হ্যাঁ, অ্যাকশন একটু লিখে রাখবেন। কনসলিডেশনের আপনি যত টপিক কভার করবেন, কনসলিডেশন থেকে 30 মার্কসের কোশ্চেন আসবে সেকশন এ তে। ফার্স্ট যে কোশ্চেনটা সেটাই হবে কনসলিডেশনের উপর। এই কনসলিডেশনে কি শুধু ম্যাথ থাকবে নাকি আপনার না, কমেন্টস? আপনি তো দেখছেনই, আমরা তো ফার্স্টের কোশ্চেন করছি না, অনেকগুলা দেখছি না আমরা। ওখানে জি, জি। ম্যাথ কতটুকু পাইছি আমরা? ম্যাথ কম, এক্সপ্লেনেশন মোটামুটি বেশি আর কি। হ্যাঁ, সো ম্যাথ আসলে থাকবেই না, ম্যাথ থাকেই না টেকনিক্যালি বলতে গেলে। যা থাকে সব হচ্ছে এক্সপ্লেনেশন, ইলাস্ট্রেশন, কনসালটেশন। ওকে, জি এটা গেল হচ্ছে অ্যান্সার। এই কনসলিডেশনে তো আমাদের আই থিংক প্রফেশনাল মার্কস তো নেই, তাই না? কনসলিডেশনের এখানে প্রফেশনাল মার্কস নাই। প্রফেশনাল মার্কস আছে হচ্ছে সেকশন এর সেকেন্ড কোশ্চেনে। আচ্ছা, আচ্ছা। ওকে, তাহলে এখন আসেন সেকশন এতে আরেকটা কোশ্চেন বাকি থাকে 20 মার্কসের। সেটা আসবে হচ্ছে ইথিক্স থেকে এবং আইএস থেকে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকে। এথিক্স এন্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এথিক্স থেকে থাকবে 12-র মতো, এন্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থাকবে বাকিটুকু। তার মানে আই থিংক হোল সেকশনে হচ্ছে 50 মার্কসের। সেকশন এতে টোটাল 50 মার্কস। এটার 30 মার্কস আসবে হচ্ছে কনসলিডেশন থেকে, বাকি 20 আসবে ইথিক্স প্লাস কম্বিনেশন অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ওকে ওকে, আর বাকি যে 50 মার্কস থাকে, বাকি যে 50 মার্কস থাকে, এইটার জন্য দুইটা কোশ্চেন আসবে সেকশন বি তে। 25 মার্কস ইজ কোশ্চেন। এই দুইটা কোশ্চেন কমপ্লিটলি আসবে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের উপর, আইএসআইএফআরএস এর উপর, ইনক্লুডিং দ্য নিউ ডেভেলপমেন্ট। দুইটাই এখানে টপিকস গুলো আপনার কি শুধু আইএফআরএস আইএস এর থাকবে নাকি আরো কিছু থাকতে পারে? না, আইএসআইএফআরএস এর গুলাই, এটার মধ্যে যতগুলা আইএসআইএফআরএস অলরেডি আছে, আর আপকামিং যেটাকে আমরা কারেন্ট ইস্যু বলতাম আগে, কারেন্ট ডেভেলপমেন্ট, সেটা এখন আর ওইরকম ভাবে আসে না। এটা অলরেডি ইনক্লুড হয়ে গেছে সাস্টেনেবিলিটিতে। তো আপনাদের সাস্টেনেবিলিটির কোশ্চেনটা আসবে, সেটা ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের মতো করেই আসবে, আইএসআইএফআরএস এর মধ্যেই আসবে। সাস্টেনেবল তো আমরা এখনো করিনি স্যার। না 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 না, আমরা এখন যে আইএস গুলো করতেছি দ্যাট মোস্টলি র্যাপ আপ, মানে রিক্যাপ করতেছি আমরা এফআর এর যে আইএস গুলো আছে। স্যার আপনি যে বললেন স্যার যে সেকশন বি সেকশন এ তে স্যার এথিক্স এন্ড আইএস আইএফআরএস আসবে স্যার, এর মধ্যে কি স্যার মানে স্পেসিফিক আইএস বা আইএফআরএস? না, এইটা 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 আসলে ডিস্টিংগুইশ করা সো ইম্পসিবল।
বিকজ সেকশন এ তে কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলা দিবে আহ, সেটা আসলে মানে সেকশন এ তে তো একটা পার্টি আছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের জন্য, ওই জি স্যার। কোয়েশ্চেন 2 এর 8 মার্কের যে কোয়েশ্চেনটা আসবে, ঠিক না? সো এইটা আসলে আহ, মানে এটা কখনো এক্সামিনার প্যাটার্ন ফলো করে না যে কোন স্ট্যান্ডার্ডটা আসলে সেকশন এর জন্য সে সবসময় মানে ইউজ করে। আপনি এটা যে কোনো একটা এক্সাম কিটের ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন গুলার ট্রেন্ড একটু যদি আধা ঘন্টা সময় দেন, নিজে দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা ডিসাইড করাটা ইজ ইম্পসিবল। So that's the thing. That's all about the part of our syllabus part. And hopefully আপনারা ঠিক মতো আগাচ্ছেন, প্র্যাকটিসটা করতেছেন। And what I can do, I can uh, okay, for the time being আমাদের এখানে আসলে ওরকম ভাবে কিছু দেওয়ার নেই। So I had a discussion with my like friend come like ex-colleague like Onikda. So what I will do, I will make a list of the topic-wise questions and the first year questions so that you guys can obtain that like হয় না যে index এর মতো করে, so that you can practice from that question. So that I will share hopefully as well as possible. এটা থেকে আপনারা ফার্স্ট ইয়ার কোশ্চেনের একটা ওভারঅল প্র্যাকটিস লিস্ট পেয়ে যাবেন। এই কোশ্চেন গুলো করবেন ফ্রম দ্য নেক্সট মান্থ ইনশাআল্লাহ। ওকে, সো জি দ্যাটস স্যার, অল। প্লিজ অনেক হেল্প হবে। Okay, so that's all. Hopefully we're in the right pace and hopefully আমরা মে মাসের প্রপার টাইমে শেষ করতে পারবো, যেহেতু এর মধ্যে একটু ছুটি ছুটি বেশি ছিল and অনেকগুলো ক্লাস আসলে মিসও হয়েছে। That's why we are actually planning to take 3 classes in a week. So that's all for that. So see you on next Friday then. Bye bye. Tata. Take care. আসসালামু আলাইকুম।